ইউটিলাইজেশন ট্র্যাকশন হিটিং অ্যান্ড ড্রাইভসের আজকের লেকচারে আমরা এর আগের দিন ইলেকট্রিক ট্র্যাকশনের যে পোর্শনটা স্টার্ট করেছিলাম সেটাকেই কন্টিনিউ করব। এর আগের দিন ইলেকট্রিক ট্র্যাকশানে আমরা মেন লাইন সার্ভিসের স্পিড টাইম কার্ভ দেখেছিলাম। স্পিড টাইম কার্ভের যে বিভিন্ন কম্পোনেন্টগুলো বা বিভিন্ন পোর্শনগুলো বলতে পারো, সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাশন হয়েছিল সেখানে। মানে রিওস্ট্যাটিক অ্যাক্সিলারেশন, স্পিড কার্ভ রানিং, ফ্রি রান, কোস্টিং, ব্রেকিং, এই জায়গাগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করেছিলাম। সেখান থেকে আমরা ওই কার্ভে ক্রেস্ট স্পিড, অ্যাভারেজ স্পিড আর শিডিউল স্পিড নিয়েও ডিসকাস করেছিলাম। তারপরে কোন কোন জিনিসের ওপর শিডিউল স্পিডগুলো ডিপেন্ড করে সেগুলো নিয়ে ডিসকাশন হয়েছিল। দেন যে মেন লাইন সার্ভিসের জন্য যে আমরা টাইম স্পিড কার্ভটা পেয়েছিলাম, স্পিড টাইম কার্ভ যেটা পেয়েছিলাম, সেটার যে সিম্পলিফাইড ভার্সানটা, যেটা একটা ট্রাপিজিয়ামের মতন দেখতে একটা কার্ভ, যেটা ট্রাপিজয়েডাল কার্ভ বলা হয়, সেই কার্ভটা আমরা ড্র করেছিলাম। সেখান থেকে আমরা ম্যাক্সিমাম স্পিডের যে এক্সপ্রেশন সেটা ডিরাইভ করেছিলাম, আর তার উপরে নিউমেরিক্যালও সলভ করা হয়েছিল। তো আজকের লেকচারে আমরা ওই টপিকগুলোকেই একে একে কন্টিনিউ করব। আরও কিছু অন্য টপিকে আমরা ঢুকবো। তো এই লেকচারে আমি বলবো যে এখানে বেশ কিছু আমরা ডেরিভেশন পাবো, যেগুলো অনেকটা বড়। তো লেকচারটাকে এমনভাবেই শুনবে এবং শোনার সঙ্গে সঙ্গে এমনভাবে লিখবে যাতে লেকচারটা দেখার সঙ্গে সঙ্গেই তোমার প্রিপারেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আজকের যে লেকচারটা আছে সেটা শুরু করার আগে এখানে যে কনফিউশনটা জেনারেলি তৈরি হয় সেটা আমি একটু ক্লিয়ার করে রাখি। অ্যাকচুয়ালি যে কনফিউশনটার কথা বলছি সেটা আর কিছুই না, মাস আর ওয়েটের কথা বলছি। তো আমি ফার্স্টে সেটা একটু লিখে নিই। মাস আর ওয়েট কী ধরনের কনফিউশন সেটা ক্লিয়ার করার আগে আমরা ছোটোবেলায় এর যে ডেফিনেশানগুলো পড়ে এসেছিলাম সেটা একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। মাসের কথা যদি আমরা বলি, মাস বলতে আমরা ছোটোবেলায় পড়েছিলাম কি, যে কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে তাকেই আমরা বলি ওই বস্তুর মাস বা ভর। এবার এই মাস বা ভর সেটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে ওই পদার্থের নিজস্ব প্রপার্টি। এখানে মাস বা ভর যেটার কথা বলা হচ্ছে সেটা অবভিয়াসলি গ্র্যাভিটেশনের উপর ডিপেন্ড করে না। মানে সমুদ্রপৃষ্ঠে একটা বস্তুর ভর যা হবে, হিমালয়ে নিয়ে গেলেও তার ভর একই থাকবে, চাঁদে নিয়ে গেলেও সেই বস্তুর ভর একই থাকবে। এর যে ইউনিট, এসআই পদ্ধতিতে ইউনিট হচ্ছে কেজি। সিজিএসে গ্রাম, আমি সিজিএস এপিএস এগুলোর কথা বলছি না, কারণ আমরা টোটাল লেকচারটাই এসআই পদ্ধতিতেই কভার করব। তো সিজিএসে এর ইউনিট হচ্ছে গিয়ে কেজি। এবার ওয়েটের কথা যদি আমরা বলি, ওয়েট বলতে আমরা কি পড়েছিলাম ছোটোতে, যে কোনো বস্তুকে যে বল দ্বারা পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাকে আমরা বলি ওই বস্তুর ওয়েট বা ভার। এবার এখানে আমরা দেখতেই পাচ্ছি যে পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রে যে বল দ্বারা আকর্ষণ করবে সেটা তার গ্র্যাভিটেশনের ওপর ডিপেন্ড করছে। তাহলে অবভিয়াসলি এখান থেকে আমরা বুঝতে পারছি যে ওয়েটের যে কনসেপ্টটা আছে সেখান থেকে আমরা বলতে পারি একটা বস্তুর ওয়েট সমুদ্রপৃষ্ঠে যা হবে, যত উঁচু জায়গায় যাব ওয়েট তত কমতে থাকবে। আবার পৃথিবীর বাইরে যদি চাঁদে নিয়ে যায় তাহলে বস্তুর ওয়েট কমে যাবে। মোট কথা মাস হচ্ছে গিয়ে একটা বস্তুর জন্য কনস্ট্যান্ট, ইররেসপেক্টিভ অফ দ্য প্লেস মাস চেঞ্জ হবে না কখনো। বাট ওয়েট কি হচ্ছে, কোথায় আছে সেটার উপরে ডিপেন্ড করছে। কারণ কোথায় আছে তার উপর ডিপেন্ড করছে তার উপরে আকর্ষণ বল কতটা হবে। তো ওয়েটের যে অ্যাবসলিউট ইউনিট সেটা আমরা এক্সপ্রেস করে আসি হচ্ছে কি এসআই এ নিউটনে। সেটা আমরা এক্সপ্রেস করে আসি নিউটনে। এবার কনফিউশনটা কোন জায়গায় হয়, বেসিক্যালি আমরা যখন অঙ্ক করব বা আজকের লেকচারে যে বিভিন্ন জিনিসগুলো ডিরাইভ করব, সেখানে সাপোজ কোনো একটা কম্পোনেন্টের ওয়েট বলা হচ্ছে, ধরে নাও 100 কেজি। কোনো একটা কম্পোনেন্টের ওয়েট বলা হচ্ছে 100 কেজি। বাট এই যে কেজি, এই কেজিটা কিসের ইউনিট?
কেজি হচ্ছে গিয়ে মাসের ইউনিট, বাট আমরা ল্যাঙ্গুয়েজটা কি ইউজ করলাম, ওয়েট হচ্ছে গিয়ে 100 কেজি। তো তাহলে এই মাস আর ওয়েটের মধ্যে যে মিসকনসেপশন, তো সেটা যদি আমরা ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো পরীক্ষার কোশ্চেনে যদি এরকম লেখাও থাকে যে সাপোজ ট্রেনের লোকোমোটিভের বা কোনো একটা পার্টের ওয়েট 100 কেজি, এই ল্যাঙ্গুয়েজে লেখা থাকলো ওয়েট হচ্ছে 100 কেজি, বা আমরা ফর্মুলা যখন ডিরাইভ করব তখন আমরা এরকমই হয়তো ল্যাঙ্গুয়েজ সেখানে ইউজ করব, বা বিভিন্ন বইতেও এরকম পাবে যে ওয়েট 100 কেজি। বাট আমরা তো জানি যে ওয়েট অ্যাকচুয়ালি ওটা না, ওটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মাস। তো যখনই আমরা এরকম ল্যাঙ্গুয়েজ পাবো যে 100 কেজি ওয়েট, এরকম যখনই বলা থাকবে জিনিসটাকে আমরা এভাবে লিখব, 100 কেজি হাইফেন দিয়ে ওয়েট। এটাকে 100 কেজি ওয়েট, এটাকে আবার এরকমভাবেও লেখা যেতে পারে, কেজি ওয়েটকে অ্যাকচুয়ালি কেজি এফ এরকমভাবেও লেখা যেতে পারে। তাহলে কি বলছি, সাপোজ তোমার কাছে কোনো একটা অঙ্ক আছে, সেখানে এরকম বলা আছে যে ট্রেনের একটা পার্টস ধরে নাও, তার ওয়েট হচ্ছে গিয়ে 100 কেজি, এরকম বলা আছে দ্য ওয়েট অফ দ্য লোকোমোটিভ অফ এ ট্রেন ইজ 100 কেজি। তো তুমি যখন কোশ্চেন থেকে ডেটা সেপারেট করবে তখন কি লিখবে, দ্য লোকোমোটিভ ইজ অফ 100 কেজি ওয়েট, এরকম করে লিখবে 100 কেজি ওয়েট অর 100 কেজি এফ। এবার 100 কেজি এফ মানে এই 100কে আমরা যদি 9.81 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে জিনিসটা নিউটনে কনভার্ট হয়ে যাবে, দিয়ে আলটিমেটলি দাঁড়ালো 98.1 নিউটন, যেটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েটের অ্যাবসলিউট ইউনিট। তো তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ফর্মুলা ডিরাইভ করতে গিয়ে হোক বা অঙ্কতেই থাকুক, যদি এরকম ব্যাপার আসে যে বলে দিচ্ছে ওয়েট 100 কেজি, তো তখন আমরা ডেটা যখন সেপারেট করব আমরা এভাবে লিখব যে 100 কেজি ওয়েট বা 100 কেজিএফ, যেটা তোমার লিখতে ইচ্ছা হয়। তারপরে সেটাকে যদি আমরা 9.81 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে পেয়ে যাব হচ্ছে গিয়ে ওর যে অ্যাবসলিউট ইউনিটে ওয়েট, যেটা মানে এখানে যেটা পেলাম আমরা 98.1 নিউটন। তো আমরা যখন এর উপর বেস করে আরও ম্যাথ করব যখন, তখন জিনিসটার কনসেপশন আরও ভালো করে ক্লিয়ার হবে। বাট যেহেতু এই জিনিসটায় কনফিউশন এরকম তৈরি হয়, সেজন্য আমি আগে থেকেই জানিয়ে রাখলাম। যাই হোক, এবার এখানে আমি একটা স্লাইড অ্যাড করি। এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা এসি লোকোমোটিভের ব্লক ডায়াগ্রাম। লোকোমোটিভ মানে একদম পাতি কথায়, ধরো একটা ট্রেনের কথা ভাবো, ট্রেনের যে একদম সামনের কম্পার্টমেন্টটার কথা যদি তুমি ভাবো, সেখানে ইঞ্জিন থাকছে, যেটা ইঞ্জিন করছে কি আমাদের মেকানিক্যাল এনার্জি আউটপুট দিচ্ছে, যার জন্য লোকোমোটিভটা গতিশীল হচ্ছে, যার জন্য লোকোমোটিভের সঙ্গে বাকি যে কম্পার্টমেন্টগুলো আছে সেগুলোও একই সঙ্গে গতিশীল অবস্থায় থাকছে। এভাবেই তো আমাদের ট্রেন চলে। তো ওই যে লোকোমোটিভ যেটা বেসিক্যালি ট্রেনটাকে টেনে নিয়ে যাচ্ছে, তো সেটার একটা ব্লক ডায়াগ্রাম ড্র করা আছে। ব্লক ডায়াগ্রাম বলতে এখানে যে কম্পোনেন্টগুলো থাকে শুধুমাত্র সেই কম্পোনেন্টগুলোকে দেখানো হয়েছে, অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রাম বা অ্যাকচুয়াল কনস্ট্রাকশন এখানে দেখানো নেই। বেসিক্যালি ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝার জন্য আমরা ব্লক ডায়াগ্রাম ইউজ করে থাকি। তো এখানে এটা হচ্ছে গিয়ে একটা আমাদের এসি লোকোমোটিভের বলতে পারো যে ব্লক ডায়াগ্রাম, সেটা আমরা এখানটায় দেখিয়েছি। তো এখানে যে 1 2 3 4 করে যে পার্টসগুলো আছে সেটা আমি একটু সংক্ষেপে বলে দিই, যদিও আমরা যখন ট্র্যাক অফ ইলেকট্রিফিকেশান এই টপিকটা পড়ব তখন এটা সম্পর্কে আমরা ডিটেলসে দেখব যে কোনটা কিভাবে কাজ করছে, সেই জায়গাগুলো দেখব। বাট ফার্স্টে এখানে যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো একটু দেখে নেওয়া যাক। এই যে লাইনটা ড্র করা আছে সেটা হচ্ছে গিয়ে ওভারহেড লাইন। একটা ইলেকট্রিক ট্রেনের কথা ভাবো, যে ইলেকট্রিক ট্রেন করে কি, ইলেকট্রিক্যাল এনার্জি তাকে ইনপুট নিতে হবে, তো তার জন্য ওভারহেড লাইন থেকে সে সাপ্লাইটা নেবে। তো ওই লাইনটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের ওভারহেড লাইন, যেখান থেকে ট্রেনটা মানে বেসিক্যালি লোকোমোটিভটা ইলেকট্রিক্যাল পাওয়ারকে নেবে। এবার এই যে ওভারহেড লাইন আছে, এখান থেকে যদি ইলেকট্রিক্যাল পাওয়ার নিতে হয় তাহলে নিশ্চয়ই কোনো একটা মাধ্যম লাগবে যার সাহায্যে ইলেকট্রিক্যাল পাওয়ার নেবে। সেটা দেখো হচ্ছে গিয়ে এরকম একটা লাইন ড্র করা আছে, এটা আর কিছুই না প্যান্টোগ্রাফ। যখন আমরা ওই ট্র্যাক অফ ইলেকট্রিফিকেশান পড়বো সেখানে আমরা
প্যান্টোগ্রাফ নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো বেসিক্যালি ওভারের যে লাইন ছিল সেখান থেকে প্যান্টোগ্রাফের মাধ্যমে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আসছে। তারপর এখানে 3 নাম্বার দেওয়া আছে, দেখো সেটা সার্কিট ব্রেকারের থ্রুতে আসছে হচ্ছে গিয়ে এরকম একটা ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারে। ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের মাধ্যমে সেখানে আমরা ভোল্টেজকে স্টেপ ডাউন করতে পারবো, বিভিন্ন রেঞ্জের ভোল্টেজ আমরা ইউজ করতে পারবো। ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের থেকে সেটা দেখো একটা কি বলে রেকটিফায়ার সার্কিটের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে। তারপরে একটা ফিল্টার সার্কিট থাকছে, দিয়ে সেই পাওয়ারটা আসছে গিয়ে কোথায়, এখানে যে মোটর আছে, এক মিনিট, এখানে যে মোটর আছে সেই মোটরে আসছে। মানে এই যে 8 নাম্বার আর 8 নাম্বার এগুলো হচ্ছে গিয়ে মোটর। তাহলে বেসিক্যালি আমরা তো ইলেকট্রিক ট্রেন, এখানে যদি ইলেকট্রিক ট্রেনের কথা বলি বা ইলেকট্রিক ট্র্যাকশনের কথা বলি, তাহলে কি হয়, সেখানে আমার মোটর রোটেট করবে। মোটর রোটেট যদি করে তাহলে ট্রেনের হুইলগুলো রোটেট করবে। সামহাও মোটরগুলোর সঙ্গে হুইলকে কানেক্ট করা থাকে। কিভাবে কানেক্ট করা থাকে আজকের লেকচারেই আমরা সেই জায়গাগুলো দেখব। মোট কথা আমরা ইলেকট্রিক ট্র্যাকশন পড়ছি, সংক্ষেপে আমি ইটি লিখলাম, ইলেকট্রিক ট্র্যাকশন পড়ছি। তো সেখানে আমরা কিছু মোটর ইউজ করছি, সাপোজ ধরে নাও। তো অবভিয়াসলি যখন ইলেকট্রিক্যাল এনার্জি সংক্ষেপে আমি ইই লিখলাম, ইলেকট্রিক্যাল এনার্জি যখন মোটরে ইনপুট দেব, মোটরটা রোটেট করতে শুরু করবে। মোটর রোটেট করতে শুরু করলে মোটরের সঙ্গে যে হুইলগুলো কানেক্টেড থাকবে সেই হুইল রোটেট করবে। এই যেখানে হুইলগুলো দেখো দেখানো হয়েছে, হুইলগুলো রোটেট করবে। আর হুইল যদি রোটেট করে তাহলে কী হবে, লোকোমোটিভ চলতে শুরু করবে। লোকোমোটিভ যদি চলতে শুরু করে তাহলে লোকোমোটিভের সঙ্গে যে কম্পার্টমেন্টগুলো আছে, লোকোমোটিভ সেই কম্পার্টমেন্টগুলোকে কি টেনে নিয়ে চলবে। তো ট্রেন চলবে আমাদের, এভাবেই তো সিস্টেমটা চলে। তাহলে টোটাল সিস্টেমে যে ব্লক ডায়াগ্রামটা দেখানো আছে, কি কি কম্পোনেন্ট, এখানে একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। যদিও আমরা ট্র্যাক অফ ইলেকট্রিফিকেশানে প্রত্যেকটা টার্মকে আমরা আবার ডিটেলসে এক্সপ্লেন করব, কোনটা কেন ইউজ হয়েছে সেখানে পড়ব। বাট মোট কথা মোটরকে আমাদের ঘোরাতে হবে, মোট কথা মোটরে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিতে হবে। মোটরে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য কি সিস্টেম আমরা ইউজ করি সেটা এখানে এই ছবিতে সংক্ষেপে দেখানো হয়েছে। ওভারহেড লাইনে আছে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার, সেটা কালেক্ট করছে কি প্যান্টোগ্রাফ, সরি, সেটা কালেক্ট করছে হচ্ছে প্যান্টোগ্রাফ। সেটা যাচ্ছে কার মাধ্যমে, সার্কিট ব্রেকারের থ্রুতে আসছে কোথায়, একটা ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারে আসছে। ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের পরে কি কানেক্টেড আছে দেখো, রেকটিফায়ার সার্কিট কানেক্ট আছে। রেকটিফায়ার সার্কিটের পর ফিল্টার সার্কিট কানেক্টেড আছে, দিয়ে ফাইনালি আসছে হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল মোটরে আসছে। আমি মোটর রোটেট করতে শুরু করবে। এখানে যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা ছিল সেটা আমার মোটরে চলে এলো। মোটরে চলে এলে এবার মোটর ঘুরতে শুরু করবে, হুইল ঘুরবে। হুইল যদি ঘোরে তাহলে লোকোমোটিভ চলবে। লোকোমোটিভ চলে লোকোমোটিভের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো কানেক্টেড থাকবে, মানে কম্পার্টমেন্টগুলো, সেগুলো চলতে শুরু করবে। তাহলে মোট কথা এই যে আমাদের কি বলে লোকোমোটিভটা চলতে শুরু করলো, লোকোমোটিভটা চলতে শুরু করলো মানে কেন চলতে শুরু করলো, হুইলগুলো রোটেট করছে। চলো আমি একটা হুইলের কথা ভাবছি, চলো একটা হুইলকে এঁকে নেওয়া যাক। ধরো এটা হচ্ছে একটা হুইল, ঠিক আছে। যে হুইলটা এখানে নিচে আঁকা আছে সেই হুইলটাকে আমি এঁকেছি। সাপোজ এই যে লোকোমোটিভটা আছে সেই লোকোমোটিভটা এদিকে রান করছে। তাহলে লোকোমোটিভটাকে যদি এদিকে রান করতে হয় তাহলে বুঝতেই পারছো তো যে চাকাটাকে কি কোন দিকে ঘুরতে হবে, এদিকে ঘুরতে হবে। ক্লকওয়াইজ যদি এদিকে ঘোরে তবে আমার লোকোমোটিভটা এদিকে রান করবে। সো বেসিক্যালি চাকার মুভমেন্ট হচ্ছে এদিকে। আচ্ছা, চাকার মুভমেন্ট যদি এরকম ক্লকওয়াইজ হয়, চাকা যদি রোটেট করতে হয়, চাকাকে বা হুইলকে যদি রোটেট করতে হয় তাহলে তো তার উপর একটা ফোর্স কাজ করবে। তাহলে ফোর্সটা তার মানে কোন দিকে কাজ করছে, ট্যানজেনশিয়ালি এই বরাবর কাজ করছে। তবে না গিয়ে আমার হুইলটা দিকে রোটেট করবে, তাই না? বোঝা গেল? তাহলে এখানে আমরা কি দেখলাম, যে একটা এসি লোকোমোটিভের ব্লক ডায়াগ্রাম ড্র করা আছে, যেখানে আমরা দেখলাম যে কার কার মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল পাওয়ারটা ওভারহেড লাইন থেকে ইলেকট্রিক্যাল মোটরে গেল। এবার ইলেকট্রিক্যাল মোটরে যখন যাচ্ছে ইলেকট্রিক্যাল মোটর রোটেট করবে, ইলেকট্রিক্যাল মোটর রোটেট করলে হুইল রোটেট করবে। হুইল যদি সাপোজ এখানে আমরা ক্লকওয়াইজ রোটেট করাই তাহলে হুইলটাকে রোটেট করার জন্য যে ফোর্সটা লাগবে সেই ফোর্সের ডিরেকশানটাও আমরা দেখেছি ট্যানজেনশিয়ালি কোণ বরাবর হয়েছে। আচ্ছা, তো এই যে হুইলটা রোটেট করছে তার মানে কি হুইলটার ওপরে একটা ফোর্স কাজ করছে। তো এই যে ফোর্সের জন্য কি বলে লোকোমোটিভটা চলছে। ইভেন শুধু লোকোমোটিভ চলছে না, লোকোমোটিভের সঙ্গে যতগুলো কম্পার্টমেন্ট কানেক্টেড আছে সেটাকেও তো সে টেনে নিয়ে যাচ্ছে। সেটাকে টেনে নিয়ে যেতে কেন পারছে, টেনে নিয়ে যেতে পারছে কারণ লোকোমোটিভের হুইলে
এরকম একটা ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করছে। তাহলে এই যে ফোর্সের জন্য লোকোমোটিভ আর লোকোমোটিভ সংলগ্ন যে কম্পার্টমেন্টগুলো আছে সেগুলো প্রোপেলড হচ্ছে, সেগুলোকে টেনে নিয়ে চলছে, সেই ফোর্সটাকেই আমরা বলছি অ্যাকচুয়ালি ট্র্যাকটিভ এফোর্ট। রিপিট করছি টোটাল জিনিসটাকে আমি একবার সামারির আকারে চলো বলে দিই। এখানে একটা এসি লোকোমোটিভের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে আমরা ইলেকট্রিক্যাল মোটর ইউজ করব। তাহলে ইলেকট্রিক্যাল মোটর যদি ইউজ করি তার জন্য আমাদের একটা ইনপুট সাপ্লাই লাগবে, যেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি আমাকে মোটরটাকে সাপ্লাই দিতে হবে। সেই ইলেকট্রিক্যাল এনার্জি আমরা সেখানে সাপ্লাই দিচ্ছি কি করে, আমরা দেখতেই পেলাম ওভারহেড লাইন থেকে প্যান্টোগ্রাফ, সার্কিট ব্রেকার, ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার, রেকটিফায়ার, ফিল্টার সার্কিট, এতগুলোর মধ্যে দিয়ে কারেন্টকে পাস করিয়ে আমি আনছি ইলেকট্রিক্যাল মোটরে। ইলেকট্রিক্যাল মোটরে কারেন্ট চলে এলো, ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট পেয়ে গেলাম। তাহলে ইলেকট্রিক্যাল মোটর আউটপুট দেবে কি মেকানিক্যাল, মানে মোটরটা রোটেট করতে শুরু করবে। এবার মোটরের সঙ্গে হুইলগুলো সামহাউ কানেক্টেড আছে। তাহলে মোটর যদি রোটেট করে তাহলে হুইলগুলোও রোটেট করবে। তো হুইল যদি রোটেট করে তো তার রোটেশনের একটা ডিরেকশানও থাকবে। তো আমি এখানে হুইল ড্র করে নিলাম। আমি ধরলাম যে হুইলটা এদিকে রোটেট করছে। তাহলে হুইল যদি রোটেট করে তাহলে তো তার উপর একটা ফোর্স কাজ করছে, যার জন্যই তো জিনিসটা রোটেট করছে। তো ফোর্সের ডিরেকশান কোন দিকে হবে, এখানে হুইলের রোটেশনের যে ক্লকওয়াইজ ডিরেকশান দেওয়া হয়েছে সেটাকে সম্ভব তখনই যখন এরকম ট্যানজেনশিয়ালি একটা ফোর্স কাজ করবে। তাহলে এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটা কাজ করার জন্য লোকোমোটিভের হুইলটা ঘুরছে। লোকোমোটিভের হুইলটা ঘুরলে কি হবে, লোকোমোটিভ গতিশীল অবস্থায় চলে আসবে। লোকোমোটিভ যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে লোকোমোটিভের সঙ্গে বাকি যে কম্পার্টমেন্টগুলো আছে সেগুলো গতিশীল অবস্থায় আসবে। তো তার মানে এই যে হুইলটা ছিল এখানে, সেই হুইলের ওপর ট্যানজেনশিয়ালি এই ফোর্সটা কাজ করার জন্য লোকোমোটিভ নিজে এবং লোকোমোটিভ সংলগ্ন যত কিছু কানেক্টেড আছে সবগুলো একই দিকে গতিশীল হচ্ছে, মানে লোকোমোটিভটা এই সমস্ত জিনিসকে প্রোপেল করছে, টেনে নিয়ে যাচ্ছে। কেন, কারণ লোকোমোটিভের হুইলে এরকম একটা ফোর্স তৈরি হয়েছে। তাহলে এই যে লোকোমোটিভের হুইলে যে ফোর্সের জন্য লোকোমোটিভটা গতিশীল অবস্থায় আসছে এবং সমস্ত কম্পার্টমেন্টকে টেনে নিয়ে যাচ্ছে, এই ফোর্সটাকেই আমরা বলছি কি ট্র্যাকটিভ এফোর্ট। এই ট্র্যাকটিভ এফোর্টের এক্সপ্রেশন আমরা আজকে ডিরাইভ করব। বা ট্র্যাকটিভ এফোর্টের এক্সপ্রেশন ডিরাইভ করার আগে আমাদেরকে 3 ধরনের ওয়েট সম্পর্কে জানতে হবে। 3 ধরনের ওয়েট কি কি, এক হচ্ছে গিয়ে ডেড ওয়েট বা স্টেশনারি ওয়েট, 2 হচ্ছে অ্যাক্সিলারেটিং ওয়েট, আর 3 হচ্ছে অ্যাডহেসিভ ওয়েট। আমি রিপিট করছি একবার, যে একটা লোকোমোটিভের হুইলে যে ফোর্সটা কাজ করছে, যার জন্য লোকোমোটিভ সমস্ত কম্পার্টমেন্টকে প্রোপেল করে টেনে নিয়ে যেতে পারছে, তাকেই আমরা বলছি, সেই ফোর্সটাকেই আমরা বলছি ট্র্যাকটিভ এফোর্ট। এই ট্র্যাকটিভ এফোর্টের আজকে আমরা এক্সপ্রেশন ডিরাইভ করব। বা ট্র্যাকটিভ এফোর্টের এক্সপ্রেশন ডিরাইভ করার আগে আমাদেরকে 3 ধরনের ওয়েট সম্পর্কে জানতে হবে। এক হচ্ছে ডেড ওয়েট, 2 হচ্ছে অ্যাক্সিলারেটিং ওয়েট, আর 3 হচ্ছে অ্যাডহেসিভ ওয়েট। ইভেন পরীক্ষাতে 1 থেকে 2 নাম্বারের কোশ্চেন হয় এই ওয়েটগুলো সম্পর্কে, মানে হোয়াট ডু ইউ মিন বাই ডেড ওয়েট, বা হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডহেসিভ ওয়েট, বা হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্সিলারেটিং ওয়েট। 3 ধরনের ওয়েট সম্পর্কে 1 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন হয়। তো ফার্স্টে তাহলে আমরা এই 3 ধরনের ওয়েট সম্পর্কে জানবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোকোমোটিভ, একটু আগে আমরা দেখেছি। ঠিক আছে, এই যে লোকোমোটিভটা সেটা কার উপরে রাখা আছে, রেল লাইনের ওপর রাখা আছে, এর উপর দিয়ে চলবে। এবার শুধু তো রেল লাইনের ওপর লোকোমোটিভ থাকবে না, এর সঙ্গে আরও কম্পার্টমেন্টগুলো থাকবে। সমস্ত কম্পার্টমেন্ট অ্যাড করে নাও, এরকম করে কম্পার্টমেন্ট আছে। তো এই যে লোকোমোটিভ আর ট্রেন, লোকোমোটিভ আর ট্রেন, এটার যে টোটাল ওয়েট স্টেশনারি অবস্থায়, সেটাকেই আমরা বলছি হচ্ছে ডেড ওয়েট। মানে পাতি কথায় লোকোমোটিভ আর ট্রেনটাকে তুলে নিয়ে তুমি যদি স্প্রিং তুলা যন্ত্রে রাখতে, তাহলে যে
রিডিংটা তুমি পেতে, সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ডেড ওয়েট বা স্টেশনারি ওয়েট। স্প্রিং তোলা যন্ত্র মানে যার সাহায্যে আমরা ওয়েট মেজার করি। এটা আমি জাস্ট বোঝার সুবিধার্থে বললাম, এটা তো আর পসিবল না যে টোটাল ট্রেনকে তুমি কোনো স্প্রিং তোলা যন্ত্রে ঝুলিয়ে রাখবে। বোঝার সুবিধার জন্য জিনিসটা বললাম যে এই যে লোকোমোটিভ আছে, সেই লোকোমোটিভকে আর ট্রেন দুটোকে টোটাল যে স্টেশনারি অবস্থায় যে ওয়েটটা, সেটাকেই আমরা বলছি হচ্ছে কি বলে এর ডেড ওয়েট বা স্টেশনারি ওয়েট। দেখো সেটা এখানে লেখা আছে, ডেড ওয়েট, ইট ইজ দ্য টোটাল ওয়েট অফ ট্রেন টু বি প্রোপেলড বাই দ্য লোকোমোটিভ, ইট ইজ ডিনোটেড বাই ডাব্লু। বা বলতে পারো দ্য টোটাল ওয়েট অফ লোকোমোটিভ অ্যান্ড ট্রেন টু বি পুলড বাই দ্য লোকোমোটিভ ইজ নোন অ্যাজ ডেড ওয়েট। তার মানে লোকোমোটিভ বা ট্রেনের স্টেশনারি অবস্থায় যে টোটাল ওয়েট, সেটাকেই আমরা বলছি ডেড ওয়েট। এরপরে আমরা আসছি অ্যাক্সিলারেটিং ওয়েট। আচ্ছা, এত কিছু ওয়েট আমরা কেন পড়ছি? মানে কোনো বস্তুর ওয়েট কি একই জায়গাতে থেকেও চেঞ্জ হতে পারে? দেখো তার সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে। কীরকম ডিপেন্ড করছে, জাস্ট এক্সাম্পল হিসাবে জিনিসটা নাও। ধরো এই বস্তুটার একটা ওয়েট আছে 10 নিউটন, কথার কথা বললাম। এবার এই বস্তুটাকে আমি যদি অ্যাক্সিলারেট করি, দেখবে যখন বাস যখন টার্ন নেয়, বা আরও ভালোভাবে যদি বলি, ধরো তুমি একটা বাসে বসে আছো বা গাড়িতে বসে আছো, সে 5 কিলোমিটার/আওয়ার বেগে, এরকম একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে গাড়িটা, তুমি বসে আছো, কোনো ব্যাপার নয়। বাসটা এবার অ্যাক্সিলারেট করতে শুরু করলো। অ্যাক্সিলারেট করতে শুরু করলো মানে বাসটা 5 কিলোমিটার/আওয়ার থেকে স্পিডকে বাড়াতে শুরু করলো। স্পিড যখনই বাড়াতে শুরু করবে, তখন দেখবে তুমি পেছন দিকে পেছাতে শুরু করলে, তাই না? কিংবা বাস যদি ব্রেক চাপে, মানে রিটার্ডেশন হয়, তখন কী হবে দেখবে তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো। একটা আমরা যেটা বাংলায় বলে থাকি অলিক বল কাজ করছে, এরকম একটা বলে থাকি ফিজিক্সের ভাষায়। তো যাই হোক, ধরো একটা বস্তু আছে, বস্তুটার ওয়েট হচ্ছে গিয়ে 10 নিউটন। এবার তুমি যদি বস্তুটাকে অ্যাক্সিলারেট করাও, তাহলে অ্যাক্সিলারেট করালে বস্তুটা কি ফিল করবে? পেছন দিকে একটা, ওই নিউটনের থার্ড ল অনুসারে পেছন দিকে একটা ফোর্সে ফিল করবে। তাহলে এই ফোর্সের যদি আমরা কম্পোনেন্টে ভাঙি, তখন কি হবে? একটা ভার্টিক্যাল বরাবর নিচে একটা কম্পোনেন্ট পাবো, আর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট পাবো। তো ওর ওয়েট তো নিচের দিকে অলরেডি 10 নিউটন কাজ করছিল, আর এই অ্যাক্সিলারেশনের জন্য আর একটা ওয়েটের কম্পোনেন্ট নিচের দিকে কাজ করবে। তাহলে কি হচ্ছে, যে এফেক্টিভ ওয়েট সেটা বেড়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখবে, গাড়িতে বসে আছো, যখন ব্রেক চাপে সামনের দিকে তুমি এগিয়ে যাও, সেরকম মানে সেটা তো ঠিকই, সেই সময় খেয়াল করে দেখবে নিজের ওয়েটটা একটু নিজেরই কম বলে মনে হয়। তাহলে এই জিনিসটা কেন হচ্ছে? কারণ এই ফোর্সের মানে এফেক্টিভ ফোর্সটার জন্য জিনিসটা হচ্ছে। এফেক্টিভ ফোর্সের ডিরেকশন ওখানটায় এমন হয়ে গেছে যে মেন ওয়েটের যেটা ডিরেকশন তার অপোজিট দিকে অপোজিট দিকে কাজ করছে বলে এফেক্টিভ ওয়েটটা আমার ওখানে কম মনে হচ্ছে। মোট কথা, একটা বস্তু যখন স্টেশনারি অবস্থায় আছে, তখন তার যা ওয়েট হবে, বস্তুটাকে যদি আমরা অ্যাক্সিলারেট করাই, তখন কি হবে? বস্তুটার নিজের ওয়েট তো থাকছে, আর অ্যাক্সিলারেশনের জন্য যে এক্সট্রা একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টও যদি নিচের দিকে মানে ভার্টিক্যাল কম্পোনেন্টও নিচের দিকে কাজ করবে। তাহলে এখন ফোর্সের নিজস্ব যে মানে নিজের যে ওয়েটটা, সেটাও আমার নিচের দিকে কাজ করছে, আর ওই অ্যাক্সিলারেশনের জন্য যে ফোর্সের কম্পোনেন্ট, সেটাও নিচের দিকে কাজ করছে। তার জন্য এফেক্টিভ ওয়েটটা কি হয়, অ্যাকচুয়াল ওয়েটের থেকে, মানে স্টেশনারি অবস্থায় যে ওয়েট ছিল তার থেকে কিছুটা বেড়ে যায়। এই যে ওয়েটটা, সেটাকেই আমরা পাতি কথায় বলবো হচ্ছে অ্যাক্সিলারেটিং ওয়েট। এবার তুমি ট্রেনের মানে লোকোমোটিভ আর ট্রেন দুটোকে নিয়ে ভাবো, তার কম্পোনেন্টগুলোকে আমরা দুটো পার্টে ভাঙছি। কিছু পার্ট থাকবে লোকোমোটিভ আর ট্রেনের মধ্যে যেগুলোর অ্যাঙ্গুলার মোশন আছে, যেগুলোর অ্যাঙ্গুলার মোশন আছে। যেমন ধরো ট্রেনের যদি চাকার কথা বলো, মানে হুইল, অ্যাক্সেল, গিয়ার, এগুলোর অ্যাঙ্গুলার মোশন আছে। আবার কিছু কম্পোনেন্ট থাকবে যাদের লিনিয়ার মোশন আছে, কিছু কম্পোনেন্ট আছে যাদের লিনিয়ার মোশন আছে।
যখন ট্রেনটা অ্যাক্সিলারেট করবে, আমরা তো স্পিড টাইম কার্ভ ড্র করেছি, যদি সিম্পলিফাইড টাইম এখানে এভাবে আঁকি, এই যে এই পোর্শনে আমার কী হয়েছিল, অ্যাক্সিলারেশন হয়েছিল। তাহলে ট্রেন যখন অ্যাক্সিলারেট করবে তখন ওই যে কি বলে লোকোমোটিভ ট্রেনের মধ্যে যে কম্পোনেন্টগুলো অ্যাঙ্গুলার মোশন আছে সেগুলো তো অ্যাক্সিলারেট করবে, তাহলে সেই কম্পোনেন্টগুলোর ওয়েট বাড়বে। আবার ওই ট্রেন লোকোমোটিভের মধ্যে যে কম্পোনেন্টগুলোর লিনিয়ার মোশন আছে সেগুলোও অ্যাক্সিলারেট করবে, তাহলে তাদেরও কি হবে, এফেক্টিভ ওয়েট বাড়বে। সো তার মানে টোটাল এফেক্টিভ ওয়েট নিশ্চয়ই আগের থেকে বেড়ে গেল। এই যে নতুন এফেক্টিভ ওয়েটটা পেলাম, এটাকেই আমরা বলছি কি, ট্রেনের অ্যাক্সিলারেটিং ওয়েট। তাহলে আমি আবার প্রথম থেকে আসছি, যেহেতু এই কোশ্চেন তিনটে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে গিয়ে ডেড ওয়েট। ডেড ওয়েট আমরা কি দেখেছিলাম, পাতি কথায় কি বলে লোকোমোটিভ আর ট্রেনের স্টেশনারি অবস্থায় টোটাল যে ওয়েটটা সেটাই হচ্ছে গিয়ে ওর ডেড ওয়েট। অ্যাক্সিলারেটিং ওয়েট কি, যে একটা লোকোমোটিভ ট্রেনের কথা ভাবো যেখানে যার ডেড ওয়েট তুমি ক্যালকুলেট অলরেডি করে ফেলেছো, তো ওর যে কম্পোনেন্ট সেটাকে তুমি দুটো পার্টে ভাঙছো। কিছু পার্ট থাকবে যাদের অ্যাঙ্গুলার মোশন থাকবে, যেমন গিয়ার, হুইল, অ্যাক্সেল। কিছু পার্ট আছে যাদের লিনিয়ার মোশন আছে। ট্রেন যখন অ্যাক্সিলারেট করবে বা লোকোমোটিভ যখন অ্যাক্সিলারেট করাবে ট্রেনকে, তখন যে অ্যাঙ্গুলার মোশনের সঙ্গে যুক্ত যে পার্টগুলো আছে তারাও অ্যাক্সিলারেট করবে, লিনিয়ার মোশনের সঙ্গে যে সমস্ত পার্টগুলো যুক্ত তারাও অ্যাক্সিলারেট করবে। তাহলে সেই সমস্ত পার্টগুলোর কি হবে, ওয়েট, এফেক্টিভ ওয়েট অ্যাকচুয়াল মানে ডেড ওয়েটের থেকে বেড়ে যাবে। তাহলে ওভারঅল যে এফেক্টিভ ওয়েট সেটা কি হবে, ডেড ওয়েটের থেকে বেড়ে যাবে। এই যে নতুন ওয়েটটার কথা বলছি আমরা, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাক্সিলারেটিং ওয়েট। দেখো কি লেখা আছে, ইট ইজ দ্য এফেক্টিভ ওয়েট অফ ট্রেন দ্যাট হ্যাজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য রোটেশনাল ইনার্শিয়া including the dead weight of the train. It is denoted by WE, W সাবস্ক্রিপ্টে ছোট করে E। তো যাই হোক, এবার আমরা দেখতেই পেলাম যে অ্যাক্সিলারেশনের সময় ওয়েটটা বেড়ে যাচ্ছে। তো বেসিক্যালি 5 to 10% মোর দ্যান ডেড ওয়েট হয়। মানে ধরো ডেড ওয়েট যদি 100 নিউটন হয়, মানে স্থির অবস্থায় যদি আমি ধরে নিলাম ওয়েট হচ্ছে 100 নিউটন, তাহলে অ্যাক্সিলারেটিং ওয়েট হবে 5 to 10% বেশি, মানে 105 থেকে 110 নিউটন হবে। তাহলে এই গেল হচ্ছে কি আমাদের অ্যাক্সিলারেটিং ওয়েট। এরপরে আসছি আমরা অ্যাডহেসিভ ওয়েটে। এটাও আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অ্যাডহেসিভ ওয়েট কি, ইট ইজ দ্য টোটাল ওয়েট দ্যাট ইজ ক্যারিড অন দ্য ড্রাইভিং হুইলস। মানে পাতি কথায়, এই যে লোকোমোটিভটা আছে, লোকোমোটিভের হুইল, এগুলো লোকোমোটিভের হুইল দেখতে পাচ্ছ। তো এই লোকোমোটিভের হুইল টোটাল যত ওয়েটকে ক্যারি করবে তাকে আমরা বলবো অ্যাডহেসিভ ওয়েট। এবার একটা জিনিস বলো তো, যে আমরা যখন ডেড ওয়েট ক্যালকুলেট করেছিলাম তখন লোকোমোটিভও ক্যালকুলেট করেছিলাম, লোকোমোটিভের ওয়েটও ক্যালকুলেট করেছিলাম, ট্রেনেরও ওয়েট ক্যালকুলেট করেছিলাম, ঠিক? বাট যখন আমরা অ্যাডহেসিভ ওয়েট ক্যালকুলেট করছি তখন কি বলছি, যে এই হুইলগুলো যতটা ওয়েট ক্যারি করবে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যাডহেসিভ ওয়েট। তাহলে হুইলগুলো কতটা ওয়েট ক্যারি করবে সেটা যদি আমি বলি, তার মানে নিশ্চয়ই সেখানে আমাকে হুইলের ওয়েট আমরা কনসিডার করব না। মানে সাপোজ ধরো তুমি একটা 50 কেজি বস্তা বয়ে নিয়ে যাচ্ছ, তোমার নিজের ওয়েট হচ্ছে গিয়ে 60 কেজি, ঠিক আছে? তো যখন আমি বলছি যে টোটাল ওয়েট কত স্টেশনারি অবস্থায়, টোটাল সিস্টেমটার ওয়েট কত, মানে তোমার ওয়েট 60 কেজি, তোমার ওয়েট হচ্ছে গিয়ে চালের বস্তাটার ওয়েট হচ্ছে গিয়ে 50 কেজি, তাহলে টোটাল ওয়েট কত হচ্ছে 110 কেজি। বাট যখন আমি বলছি যে তুমি কতটা ওয়েট ক্যারি করছো, তখন আর নিশ্চয়ই তুমি বলবে না 110 কেজি ওয়েট ক্যারি করছি, তুমি কত ওয়েট ক্যারি করছো, 50 কেজি ওয়েট ক্যারি করছো। তো এখানেও ব্যাপারটা সেরকম, যে ডেড ওয়েট মানে লোকোমোটিভ ট্রেনের টোটাল যে স্টেশনারি অবস্থায় ওয়েট সেটা হচ্ছে কি আমাদের ডেড ওয়েট। আর অ্যাডহেসিভ ওয়েট কি, লোকোমোটিভের হুইল টোটাল যতটা ওয়েটকে প্রোপেল করছে, টেনে নিয়ে যাচ্ছে, ক্যারি করছে, তাকে আমরা বলছি অ্যাডহেসিভ ওয়েট। তার মানে দেখেই বুঝতে পারছি এই যে অ্যাডহেসিভ ওয়েট সেটা
ডেড ওয়েটের থেকে কম হয়, তো দেখা যায় ডেড ওয়েটের 60 to 70% এরকম 60 to 80% মতো আমার কি হয় অ্যাডহেসিভ ওয়েট হয়ে থাকে। তাহলে এই যে তিনটে ওয়েট আমরা পড়লাম, এই তিনটে ওয়েটের মধ্যে সাপোজ ডেড ওয়েট যদি 100 নিউটন হয়, তাহলে অ্যাক্সিলারেটিং ওয়েট হবে কত? 105 থেকে 110 নিউটন। আর অ্যাডহেসিভ ওয়েট হবে সাপোজ 60 to 80 নিউটন। তাহলে এরকম এমসিকিউ আসতে পারে যে কারেক্ট অর্ডার অফ ডেড ওয়েট, অ্যাক্সিলারেটিং ওয়েট অ্যান্ড অ্যাডহেসিভ ওয়েট কী হবে। তাহলে দেখেই বুঝতে পারছো যে অ্যাক্সিলারেটিং ওয়েট মানে যেটা এফেক্টিভ ওয়েট সেটা হচ্ছে সব থেকে বেশি, তার থেকে একটু ছোট হচ্ছে আমাদের ডেড ওয়েট, তার থেকে ছোট হচ্ছে অ্যাডহেসিভ ওয়েট। তাহলে টোটালটাকে যদি আমি সামারির আকারে বলতে চাই, কি বলতে পারবো? ডেড ওয়েট হচ্ছে লোকোমোটিভ বা ট্রেনের টোটাল যে ওয়েটটা স্টেশনারি অবস্থায়, তাকে আমরা বলছি ডেড ওয়েট। অ্যাক্সিলারেটিং ওয়েট কি? যে ট্রেনের যে মানে লোকোমোটিভ ট্রেনের যে ডেড ওয়েট, সেটাকে আমরা দুটো পার্টে ভাঙছি। কিছু পার্ট আছে যেগুলোর অ্যাঙ্গুলার মোশন আছে, কিছু পার্ট আছে যাদের লিনিয়ার মোশন আছে। যখন লোকোমোটিভটা অ্যাক্সিলারেট করবে, তখন যে পার্টগুলো অ্যাঙ্গুলার মোশন আছে তাদের একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হবে, যে পার্টগুলো লিনিয়ার মোশন আছে তাদের লিনিয়ার অ্যাক্সিলারেশন হবে। অ্যাক্সিলারেশনের ফলে কি হবে? ইনার্শিয়ার জন্য তাদের যে ওয়েটটা সেটা ইনক্রিজ করবে, তাহলে টোটাল এফেক্টিভ ওয়েট যেটা সেটা ইনক্রিজ করবে। এই যে এফেক্টিভ ওয়েটটা টোটাল অ্যাক্সিলারেশনের সময় তৈরি হচ্ছে, সেটাকেই আমরা বলছি অ্যাক্সিলারেটিং ওয়েট। সো দেখেই বুঝতে পারছি অ্যাক্সিলারেটিং ওয়েট ডেড ওয়েটের থেকে বেশি হবে। অ্যাক্সিলারেটিং ওয়েট জেনারেলি ডেড ওয়েটের 5 to 10% বেশি হয়। আর অ্যাডহেসিভ ওয়েট কি? যে লোকোমোটিভ লোকোমোটিভের যে হুইল বেসিক্যালি সেটা মানে যেটাকে আমরা ড্রাইভিং হুইল বলছি, সেটা টোটাল যতটা ওয়েটকে ক্যারি করছে সেটাই হচ্ছে কি আমাদের অ্যাডহেসিভ ওয়েট। অ্যান্ড উইদাউট স্লিপিং মানে কি বলবো, যে রেলের ট্র্যাক আছে সেখান থেকে স্লিপ করে বেরিয়ে না যায়, সেটা হচ্ছে কি আমার নাহলে তো মানে স্লিপ করে যাতে বেরিয়ে না যায়, এটা তো আই গেস বুঝতেই পারছো, সেটা তো মিনিমাম কন্ডিশন হতেই হবে। তো যাই হোক, এই হচ্ছে কি আমাদের তিন ধরনের ওয়েটের কথা, যেটা আমাদের পরীক্ষাতে 1 থেকে 2 নম্বরের কোশ্চেন আসে। মানে এক একটা ওয়েটের জন্য কোশ্চেন আসবে, সেটা এক একটা কোশ্চেনের ভ্যালু 1 থেকে 2 মার্কসের হবে। আর নিচে দেখো আর একটা জিনিস লেখা আছে, কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন। এটা আমরা একটু পরেই পড়ব, আজকের লেকচারে এই জিনিসটা হবে। এবার আমি ট্র্যাকটিভ এফোর্টের যে ব্যাপারটা বলছিলাম সেটাকে স্লাইডে অ্যাড করছি। সেটাকে ইরেজ করে নিই একটু। দেখো কি বলছে এখানে, দ্য এফেক্টিভ ফোর্স নেসেসারি টু প্রোপেল দ্য ট্রেন অ্যাট দ্য হুইলস অফ লোকোমোটিভ ইজ কল্ড ট্র্যাকটিভ এফোর্ট। তো সেটাই আমরা একটু আগে দেখেছিলাম, এখানে যখন এক্সপ্লেন করছিলাম যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আছে সেটা ওভারহেড লাইন থেকে ইলেকট্রিক্যাল মোটরে এলো, ইলেকট্রিক্যাল মোটর রোটেট করতে শুরু করলো। ইলেকট্রিক্যাল মোটর যদি রোটেট করতে শুরু করে, লোকোমোটিভের যে হুইল সেটাও রোটেট করছে। সেটা রোটেট করার জন্য কে দায়ী? ফোর্স দায়ী। সেই ফোর্সটা কীভাবে কাজ করছে দেখিয়েছি এখানটায়, ট্যানজেনশিয়ালি কীভাবে কাজ করছে। তাহলে এই যে ফোর্সটা কাজ করছে সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের ট্র্যাকটিভ এফোর্ট। হুইলে যে ফোর্সটা অ্যাকচুয়ালি ট্যানজেনশিয়ালি কাজ করছে সেটাই হচ্ছে আমাদের ট্র্যাকটিভ এফোর্ট। তো এবার আমরা সিম্পল এক্সাম্পল নেব, যেটা আমরা স্পিড টাইম কার্ভ ড্র করার সময় নিয়েছিলাম। জাস্ট আমরা সাইকেলের কথা ভাবি। সব সময় প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করবে ইঞ্জিনিয়ারিংয়ে, দেখবে কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু অনেক সহজেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন সাইকেল চালাই তখন কি করছি, সাইকেলের যে প্যাডেল আছে সেই প্যাডেলে পা দিয়ে আমরা ফোর্স দিচ্ছি। এই যে ফোর্সটা আমরা দিচ্ছি প্যাডেলে পা দিয়ে,
সেটা ওই যে গিয়ার আছে, চেন আছে, তার মাধ্যমে কোথায় ট্রান্সফার হচ্ছে? সাইকেলের হুইলে বা সাইকেলের চাকাতে ট্রান্সফার হচ্ছে। সো বেসিক্যালি আমরা ফোর্সটা প্রয়োগ করেছিলাম কোথায়? সাইকেলের প্যাডেলে। সেটা ট্রান্সমিট হলো কোথায়? হুইলে ট্রান্সমিট হলো, যার জন্য হুইলটা রোটেট করছে। এই যে হুইলটা রোটেট করতে শুরু করলো, তার জন্য কি হলো? সাইকেলটা চলতে শুরু করলো। তো আমি সাইকেলের হুইলকে যদি আমি এভাবে ভাবি, এরকম স্পোক থাকে আর কি, রিম থাকে, তো ভাবলাম এটা হচ্ছে কি একটা সাইকেলের চাকা। সাইকেলের চাকাটা এদিকে রোটেট করছে প্যাডেল করার জন্য। তাহলে সাইকেলের চাকায় কি এরকম একটা ট্যানজেনশিয়ালি ফোর্স কাজ করছে, প্রত্যেকটা জায়গাতে এরকম একটা ট্যানজেনশিয়ালি ফোর্স কাজ করছে। তো এই যে ট্যানজেনশিয়ালি ফোর্স কাজ করছে, যার জন্য হুইলটা রোটেট করতে শুরু করলো, যার জন্য সাইকেলটা চলতে শুরু করলো, সেটাই হচ্ছে কি আমাদের একদম সহজ ভাষায় ট্র্যাকটিভ এফোর্ট। এবার সাইকেল যে চলছে, তো তার জন্য কি কি ধরনের ট্র্যাকটিভ এফোর্ট লাগবে, মানে এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটাকে কার কার বিরুদ্ধে কাজ করতে হবে, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, আমাদের সাইকেল চলছিল, সাইকেল সাপোজ আমি ধরে নিলাম ওই একই রকমভাবে 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তো এই স্পিডে চলছে। এবার আমি ঠিক করলাম যে সাইকেলটাকে 5 কিলোমিটার পার আওয়ার থেকে স্পিড বাড়িয়ে সাপোজ 7 কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাই। তো তাহলে আমাকে কি করতে হবে? সাইকেলটাকে অ্যাক্সিলারেট করাতে হবে। তো সাইকেলটাকে যদি অ্যাক্সিলারেট করাতে হয়, তাহলে সাইকেলের প্যাডেলে আমাকে এক্সট্রা ফোর্স দিতে হবে। সাইকেলের প্যাডেলে এক্সট্রা ফোর্স দিতে হবে মানে সাইকেলের হুইলে এক্সট্রা ফোর্স লাগবে, তবে না গিয়ে সাইকেলের চাকা জোরে ঘুরবে, তবে গিয়ে সাইকেলটা অ্যাক্সিলারেট করবে। তাহলে এই যে এক্সট্রা ফোর্সটা এখানটায় লাগছে, সেটা কেন লাগছে? কারণ আমি সাইকেলটাকে অ্যাক্সিলারেট করাতে চাইছি। তাহলে সাইকেলের অ্যাক্সিলারেশনের জন্য আমার একটা এক্সট্রা এফোর্ট লাগছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট। তো সেম জিনিস আমাদের ট্রেনের ক্ষেত্রেও। ট্রেন কি ছিল? আমরা যখন স্পিড টাইম কার্ভ ড্র করেছিলাম, 0 কিলোমিটার পার আওয়ার থেকে স্টার্ট হচ্ছিল, তারপর অ্যাক্সিলারেট করানো হচ্ছিল। তাহলে এই যে অ্যাক্সিলারেট করানো হচ্ছে, তো তার জন্য আমার একটা ট্র্যাকটিভ এফোর্ট লাগবে, সেটাই হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট, যেটাকে আমরা ফোর্সকে আমরা কী দিয়ে ডিনোট করি? এফ দিয়ে ডিনোট করি। ট্র্যাকটিভ এফোর্টকে আমরা এফটি দিয়ে ডিনোট করব। আর এখানে আমরা অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্টের কথা বলছি। তো ট্র্যাকটিভ এফোর্ট মানে এফোর্টকে আমরা, মানে যেটা ফোর্স, তাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্টকে আমরা এফ এ দিয়ে ডিনোট করব। আশা করি বোঝাতে পারলাম। এবার ধরো আমি সাইকেল নিয়ে চালাচ্ছি, বাট এরকম তো কোনো ব্যাপার নেই যে সাইকেলটা এরকম লেভেল ট্র্যাক হবে। লেভেল ট্র্যাক হবে মানে জেনারেলি তুমি যখন রাস্তা দিয়ে যাবে, রাস্তা কখনো এরকম লেভেল ট্র্যাক থাকে না। মানে দেখবে কখনো রাস্তাটা এরকমভাবে উঠে যাচ্ছে, একটু গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, স্লোপ তৈরি হয়েছে। তুমি যদি ওপর দিয়ে যাও, ধরো রাস্তাটা এরকম না হয়ে এরকমভাবে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। তাহলে এরকম যে গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, তো তখন এর ওপর দিয়ে চালাতে গেলে কি করতে হবে? তোমার প্যাডেলে এক্সট্রা ফোর্স দিতে হবে, যাতে তোমার সাইকেলটা 5 কিলোমিটার পার আওয়ারের থেকে ওর স্পিড নেমে না যায়। দেখো, আমরা যখন কি বলে স্পিড টাইম কার্ভ যখন আমরা ড্র করেছিলাম, তখন একটা পোর্শন ছিল না যে ফ্রি রানে কি বলেছিলাম? যে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। ফ্রি রান মানে কোন পোর্শনটা? যদি আমি সিম্পলিফাইড স্পিড টার্ম কার্ভই আঁকি, এখানে এই যে পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে ফ্রি রান, যেখানে ভেলোসিটি হচ্ছে গিয়ে বা স্পিড হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। তো সাপোজ ট্রেনটা চলছে হচ্ছে গিয়ে এরকম একটা পাহাড়ের ওপর দিয়ে সাপোজ চলছে। তো যখন এই পাহাড়ের ওপরে উঠতে যাবে ট্রেনটাই, গ্রেডিয়েন্ট বরাবর যখন উঠতে যাবে, তখন যদি ফোর্স না বাড়ানো হয়, মানে তুমি যদি সাইকেল নিয়ে ভাবো তাহলে প্যাডেলে ফোর্স, আর যদি তুমি ইলেকট্রিক ট্র্যাকশনের কথা ভাবো, মানে মোটরে যদি ইনপুট ইলেকট্রিক্যাল এনার্জি বাড়ানো না হয়, তাহলে কি হবে? স্পিড তো কমতে শুরু করবে। বাট আমরা কার্ভে কি দেখেছি? এই জায়গায় স্পিডকে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তো এই জায়গায় স্পিডকে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তার মানে কি এখানে আমার এক্সট্রা এফোর্ট লাগবে বা এক্সট্রা ফোর্স লাগবে। তাহলে এই যে ফোর্সটা আমার এখানে ক্রিয়েট করতে হচ্ছে, সেটা কোন বাধাকে অতিক্রম করার জন্য? গ্র্যাভিটেশনকে। কিভাবে গ্র্যাভিটেশনকে আমরা যখন সেটার এক্স্যাক্ট ডায়াগ্রামটা ড্র করব, সে তখন বুঝতে পারবো। যখন উপরে উঠব তখন আমার এক্সট্রা এফোর্ট লাগবে, যখন নিচে নামবো তখন এক্সট্রা এফোর্ট লাগবে না।
আশা করি বোঝাতে পারলাম। তো তার জন্য এই যে গ্র্যাভিটেশনের জন্য যে বাধাটার কথা বলা হচ্ছে, দেখো আমরা ওপরে যদি উঠতে চাই তাহলে গ্র্যাভিটেশনের এগেনস্টেই তো উঠতে হবে না। তো গ্র্যাভিটেশনের জন্য যে বাধাটা আছে তাকে ওভারকাম করার জন্য এক্সট্রা ফোর্স লাগছে বা এক্সট্রা এফোর্ট লাগছে। তাহলে গ্র্যাভিটেশনের বাধাকে ওভারকাম করার জন্য যে এক্সট্রা ট্র্যাকটিভ এফোর্টটা লাগছে সেটাকে আমরা গ্র্যাভিটেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট বলতে পারি। তো আমরা এফোর্টকে বা ফোর্সকে এফ দিয়ে ডিনোট করি, গ্র্যাভিটেশনের জন্য আমরা এফ জি দিয়ে ডিনোট করব। সাপোজ ট্রেন যদি এরকম স্লোপ বরাবর উপর দিকে উঠতে চাই তাহলে এফজিটাকে আমরা পজিটিভ নেব। আর যদি আমাদের স্লোপ বরাবর নিচে নামতে চাই তখন তো আর আমাদের গ্র্যাভিটেশনের এগেনস্টে যেতে হচ্ছে না, গ্র্যাভিটেশনের সঙ্গেই আসছি আমরা, তো তখন আমরা মাইনাস এফজি নেব। এবার একই রকমভাবে ধরো তুমি সাইকেল চালাচ্ছ, ঠিক আছে, চলো এখানে আবার নেই, সাইকেল চালাচ্ছ। এবার এই যে সাইকেল চালাচ্ছ তুমি, আম, এটা আমি ধরে নিলাম যে 5 কিলোমিটার/আওয়ারেই চালাচ্ছ। ইভেন তুমি কনস্ট্যান্ট স্পিডে চালাতে চাও, স্পিড বাড়াতেও চাও না কমাতেও চাও না, কনস্ট্যান্ট স্পিডেই চালাতে চাও। বাট দেখা যাচ্ছে এখন যে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ সেখানে এয়ার ঠিক তোমার বিপরীত দিক থেকে আসছে। তো তাহলে কি হবে, সাইকেলের স্পিড 5 কিলোমিটার/আওয়ার থেকে কমে যাবে। বাট তুমি কি চাইছো, 5 কিলোমিটার/আওয়ারেই তুমি চালাতে চাইছো, তখন তোমাকে কি করতে হবে, প্যাডেলে এক্সট্রা ফোর্স দিতে হবে, মানে এক্সট্রা এফোর্ট তোমাকে দিতে হচ্ছে। কি ওভারকাম করার জন্য, এয়ারের ফোর্সটাকে ওভারকাম করার জন্য। তাহলে এই যে এয়ারের রেজিস্ট্যান্স সেটাকে ওভারকাম করার জন্য তোমাকে একটা এক্সট্রা এফোর্ট এখানে দিতে হচ্ছে। এখানে তো শুধু আমি এয়ার বললাম, সাপোজ তুমি এবার যে রাস্তা দিয়ে যাচ্ছিলে সেটা অনেকটা স্মুথ রাস্তা ছিল, সেখানে তুমি 5 কিলোমিটার/আওয়ার দিকে চালাচ্ছ। এখন যে রাস্তায় যাচ্ছ সেটা অনেক খারাপ রাস্তা, মানে বেসিক্যালি চাকার সঙ্গে রাস্তার যে ফ্রিকশান সেটা অনেক বেড়ে গেছে। তাহলে ফ্রিকশানের জন্য ফোর্স কিছুটা ওয়েস্ট হবে। তো তার জন্য সাইকেলের স্পিড 5 কিলোমিটার/আওয়ার থেকে কমে যেতে চাইবে, বাট তুমি চাইছো 5 কিলোমিটার/আওয়ারেই চালাতে। তাহলে কি করতে হবে, তোমাকে প্যাডেলে আবার এক্সট্রা ফোর্স দিতে হবে, মানে এক্সট্রা এফোর্ট তোমার সেখানে লাগছে। তাহলে এই যে এখানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, তার এগেনস্টে বা সেটাকে ওভারকাম করার জন্য তোমাকে এক্সট্রা এফোর্ট এখানেও দিতে হচ্ছে। তাহলে এই যে রেজিস্ট্যান্সগুলোর কথা বলা হচ্ছে, এয়ার রেজিস্ট্যান্স হোক বা কি বলে আমাদের ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হোক, বা এখানে রেজিস্ট্যান্স মানে কিন্তু ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স পাবে না। রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি বাধা, এখানে আমরা কারেন্টের ফ্লোকে বাধা দেয় যে ম্যাটেরিয়ালের প্রপার্টিটা, তাকে আমরা ইলেকট্রিক্যাল এরকম রেজিস্ট্যান্স দিয়ে ডিনোট করতাম। বাট এখানে আমরা এই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের কথা বলছি না, আমরা এখানটায় কী ধরনের রেজিস্ট্যান্স বলছি, যে সেটা এয়ারের রেজিস্ট্যান্স হতে পারে, মানে বাতাসের বাধা হতে পারে, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হতে পারে, মানে ফ্রিকশনের বাধা হতে পারে, বা ইভেন আমি যদি একটা ট্রেনের কথা ভাবি, কত রোটেশনাল পার্ট আছে ওখানে বলো তো, তো প্রত্যেকটা রোটেশনাল পার্টে যে রোটেশনাল লসগুলো হয়, মানে গিয়ারে হতে পারে বা বিভিন্ন ইয়েতে হতে পারে, রোটেশনাল যত ইয়ে আছে, তো সেই রেজিস্ট্যান্সের কথাগুলো বলা হচ্ছে এখানে। তো এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, সেই এয়ার রেজিস্ট্যান্স হোক, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হোক, বা মেশিন মানে লোকোমোটিভের ভেতরের ইন্টারনাল রেজিস্ট্যান্স হোক, ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে ওই যে গিয়ারের কথা বললাম, ড্রাইভিং অ্যাক্সেলের কথা বললাম, এই যে রোটেশনাল পার্টগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলোকে ওভারকাম করার জন্য যে এক্সট্রা এফোর্ট লাগছে সেটাকে আমরা ডিনোট করব এফ আর দিয়ে, সেটাকে আমরা ডিনোট করব এফ আর দিয়ে। তাহলে এখানে টোটাল আমরা ট্র্যাকটিভ এফোর্ট বার করার জন্য কতগুলো কি বলে ট্র্যাকটিভ এফোর্টকে ক্যালকুলেট করার জন্য কত ধরনের ফোর্সকে আমাদেরকে কনসিডার করতে হচ্ছে। একটা হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশনের জন্য এক ধরনের ট্র্যাকটিভ এফোর্ট, গ্র্যাভিটেশনের জন্য এক ধরনের ট্র্যাকটিভ এফোর্ট, আর এই যে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলোকে ওভারকাম করার জন্য আর এক ধরনের ট্র্যাকটিভ এফোর্ট। তাহলে এই তিনটেকে যদি আমরা রেজাল্টেন্ট নিই তাহলেই আমরা পাবো টোটাল ট্র্যাকটিভ এফোর্ট। দেখো সেটাই এখানটায় লেখা আছে, এফটি ইকুয়ালস টু এফ এ প্লাস মাইনাস এফ জি প্লাস এফ আর। এই যে প্লাস মাইনাসটা কেন সেটা তো আমি বলেছি, যে গ্রেডিয়েন্ট বরাবর মানে স্লোপ বরাবর যদি আমি ওপরে যাই তার মানে গ্র্যাভিটেশনের এগেনস্টে যাচ্ছি, তখন আমাকে প্লাস নিতে হবে। যখন আমরা স্লোপ বরাবর নিচে নামবো মানে গ্র্যাভিটেশনের সঙ্গেই আমরা নামছি, তখন আমাদের মাইনাস নিতে হবে। প্রত্যেকটা টার্মকে এখানে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। এফ এ হচ্ছে গিয়ে ট্র্যাকটিভ এফোর্ট রিকোয়ার্ড ফর লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এফ জি হচ্ছে ট্র্যাকটিভ এফোর্ট রিকোয়ার্ড টু ওভারকাম টু দ্য এফেক্ট অফ গ্র্যাভিটি, এফ আর হচ্ছে কি ট্র্যাকটিভ এফোর্ট
রিকোয়ার টু ওভারকাম দ্য ট্রেন রেজিস্ট্যান্স। আবারও বলি, এখানে রেজিস্ট্যান্স মানে কিন্তু ওই ইলেকট্রিক্যালের রেজিস্ট্যান্স যার ইউনিট ওহম সেটার কিন্তু কথা বলা হচ্ছে না। ইন্টারনাল রেজিস্ট্যান্স, এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেগুলো আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে লোকোমোটিভ বা ট্রেনের মধ্যে ইন্টারনাল পার্টের যে রোটেশনাল পার্টগুলো আছে তাদের ভেতরের যে ফ্রিকশনাল বা রোটেশনাল লস সেগুলোর কথা বলা হচ্ছে। এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মধ্যে বলা হচ্ছে এয়ারের বাধাকে বলা হতে পারে, ট্রেনের হুইল বা লোকোমোটিভের হুইলের সঙ্গে রেলের যে ট্র্যাক আছে তার ফ্রিকশনের কথা বলা হচ্ছে এখানে। এবারে আমরা একে একে এফ এ, এফ জি, এফ আর এগুলোর এক্সপ্রেশন একে একে বের করব। তো ফার্স্টে আমরা এফ এ মানে অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট বার করব। আচ্ছা, তো ট্র্যাকটিভ এফোর্ট যখন আমরা অ্যাক্সিলারেশনের জন্য বার করছি তখন আমরা কোন ধরনের ওয়েট ইউজ করব? তখন আমরা ইউজ করব হচ্ছে অ্যাক্সিলারেটিং ওয়েট ইউজ করব। দেখো আমরা ওয়েট তিন ধরনের পড়ে এসেছি। একটা হচ্ছে গিয়ে ডেড ওয়েট, দুই হচ্ছে অ্যাক্সিলারেটিং ওয়েট, আর তিন হচ্ছে অ্যাডহেসিভ ওয়েট। এবার ডেড ওয়েট হচ্ছে গিয়ে লোকোমোটিভ বা ট্রেন যখন স্থির অবস্থায় থাকবে। বাট আমি এখন কোনটা বার করতে চলেছি? এফ এ বার করতে চলেছি। এফ এ বার করতে চলেছি। এফ এ যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশনের সময় যে এক্সট্রা ট্র্যাকটিভ এফোর্টটা লাগছে। তাহলে অ্যাক্সিলারেশনের সময় যখন ট্র্যাকটিভ এফোর্ট আমরা বার করব তখন নিশ্চয়ই ডেড ওয়েট নিয়ে আমরা ক্যালকুলেট, মানে ডেড ওয়েটকে কনসিডার করবো না ট্রেনে। ডেড ওয়েট মানে কি? স্টেশনারি অবস্থায় যে ওয়েটটা সেটাকে আমরা কনসিডার করবো না। এখন অ্যাক্সিলারেশনের জন্য আমাদের যে এফেক্টিভ ওয়েটটা সেটাকে আমাদের কনসিডারেশন আনতে হবে। তাহলে এফ এ নিয়ে যখন আমরা কথা বলবো, ওয়েটের যদি কোনো কথা আমাদেরকে তখন বলতে হয় তখন কিন্তু আমরা ডেড ওয়েটের পরিবর্তে অ্যাক্সিলারেটিং ওয়েট নিয়ে কথা বলবো। যার জন্য এটা পড়ানোর আগে আমি ওয়েটের যে তিন ধরনের ওয়েট আছে সেই ওয়েটগুলো নিয়ে আমি আগে ওজন্যই পড়িয়ে দিয়েছি। যাই হোক, তো আমরা এফ এর এক্সপ্রেশন বের করতে চলেছি। তো তার জন্য আমাদের যেগুলোকে ধরে নিতে হবে সেটা ধরে নিলাম যে ট্রেনের যে ওয়েট, ট্রেনের ওয়েট আমি ধরে নিলাম ডাব্লু টন, ডাব্লু ই টন। ট্রেনের ওয়েট ধরে নিচ্ছি আমি ডাব্লু ই টন। তো নোটে এগুলো সমস্ত ডিটেলসে ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা থাকবে। আমি এখানটায় জাস্ট যে ডেটাগুলো লাগবে সেগুলোকে লিখে রাখছি। ট্রেনের ওয়েট বলা হচ্ছে ডাব্লু ই টন। বাট আমি শুরুতেই বলেছি এই ওয়েট আর মাস হচ্ছে গিয়ে খুব কনফিউজিং। তো যখনই আমি বলছি ট্রেনের ওয়েট ডাব্লু ই টন, তো তার মানে আমাকে বুঝতে হবে বা লিখতে হবে এভাবে যে ডাব্লু ই, ওখানে কি লিখেছিলাম? কেজি ওয়েট। এখানে তাহলে আমাকে লিখতে হবে টন ওয়েট। এখানে আমাকে লিখতে হবে টন ওয়েট, কারণ ওয়েটের কথা হচ্ছে। টন তো হচ্ছে গিয়ে মাসের ইউনিট, তাহলে ডাব্লিউই টন ওয়েট হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের যে অ্যাক্সিলারেটিং ওয়েট বা এফেক্টিভ ওয়েট। আচ্ছা, এক টন মানে কত? 1000 কেজি। তাহলে এখান থেকে আমি বলতেই পারি 1000 ডাব্লিউই কেজি ওয়েট বা কেজি এফ যাই বলো না কেন, সেটা হচ্ছে গিয়ে ট্রেনের যে অ্যাক্সিলারেটিং ওয়েট। আমি অ্যাক্সিলারেশনকেও ধরে নিচ্ছি এখানটায়। আমরা অ্যাক্সিলারেশন স্পিড টাইম কার্ভের সময় যেটা ধরেছিলাম সেটাই ধরে নিলাম আলফা। ইউনিটটা কি ছিল সেখানটায়? আলফা, কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো বলতে পারি, প্রথমত ওয়েট অফ দ্য ট্রেন, ওয়েট অফ দ্য ট্রেন, 1000 ডাব্লিউই কেজি ওয়েট বা কেজিএফ। দুইভাবেই লিখে রাখলাম যাতে বুঝতে পারো দুটো মানেই সেম। অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে আলফা কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। আচ্ছা, এই যে আলফা কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড আছে, এটাকে যদি আমি
মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই কি হবে, এটা মানে কি বেসিক্যালি আলফা কিলোমিটার পার 1 আওয়ার মানে বাই 1 আওয়ার পার সেকেন্ড মানে ইন্টু 1 সেকেন্ড এখানটায়। তাহলে কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ারে আমি যেতে চাইছি, কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ারে যেতে চাইছি। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, এটা হয়ে যাবে 1000 আলফা। 1 আওয়ার মানে কত, 3600 সেকেন্ড। তাহলে 3600, এটা মানে হচ্ছে 3600, আর এটা তো 1 আছে, 3600 ইন্টু 1 মানে 3600। তাহলে 1000 আলফা বাই 3600 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলে এলো, যেটা আগে কিলোমিটার পার আওয়ারে ছিল। আচ্ছা, যদি আমি মাসের কথা বলি, সবগুলো লিখে রাখি এখানে, মাস অফ দ্য ট্রেন। আবারও বলি, মাস কিন্তু কখনো ডিপেন্ড করে না গ্র্যাভিটির ওপর, অ্যাক্সিলারেশনের ওপর, মাস কিন্তু চেঞ্জ হবে না, মাস সেম। এখানে মাস কত আমি দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউই টন, আর টনকে কেজিতে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 1000 ডাব্লিউই কেজি। এই যাই হোক, তাহলে এই পেয়ে গেলাম হচ্ছে আমরা যা যা ডেটাগুলো দিয়েছিলাম সেগুলোকে সিম্পলভাবে এখানে লেখা থাকলো। একটু রাফ করা যাক এবার পাশে। আমরা নিউটনের গতিসূত্র ছোটোবেলায় পড়ে এসেছি, 3টে গতিসূত্র পড়েছি, তার মধ্যে সেকেন্ড যেটা ছিল সেখানে পি ইকুয়াল টু এম এফ বলে একটা ইকুয়েশান পেয়েছিলে, যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশান, বা অনেক বই এরকম লেখা থাকে ফোর্সকে, এখানে পি যেটা লিখেছি অনেক বই এফ লেখা থাকে পি এর বদলে, এম লেখা থাকে, অ্যাক্সিলারেশানকে এ লেখা থাকে। তো বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখা থাকতো ছোটোবেলায়, কোথাও পি ইকুয়ালস টু এম এফ লেখা থাকতো, কোথাও এফ ইকুয়ালস টু এম এ লেখা থাকতো। মোট কথা ফোর্স ইকুয়ালস টু কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশান। আমরা এখানে কি বার করতে চাইছি, অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট বার করতে চলেছি, মানে এফ এ বার করতে চলেছি। তো ট্র্যাকটিভ এফোর্ট তো হচ্ছে গিয়ে ফোর্স, তাহলে এই যে ফোর্সের কথা বলা হচ্ছে, এটা মানেও তো আমাদের মাস ইন্টু অ্যাক্সিলারেশান, এটা মানেও তো আমাদের মাস ইন্টু অ্যাক্সিলারেশান, এটা মানেও হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশান। তাহলে এখানে মাস কত নিয়েছি আমরা, 1000 ডাব্লিউই, আর অ্যাক্সিলারেশান একটু আগেই আমরা ক্যালকুলেট করলাম কত, 1000 আলফা বাই 3600 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে এখানে 1000 ইন্টু ডাব্লিউই মাস, এটা কোন ইউনিটে, কেজিতে। ডাব্লিউই ছিল টনে, 1000 দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে এটা কেজিতে। আর এটার ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজিকে যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হয়, ছোটোতেই পড়ে এসেছি আমরা ফিজিক্যাল সায়েন্সে, তার ইউনিট কী হবে, নিউটন। ফোর্সের ইউনিট হচ্ছে কি নিউটন, ফোর্সের ইউনিট তখনই নিউটন যদি মাসের ইউনিট আমরা কেজিতে নিই, অ্যাক্সিলারেশনের ইউনিট যদি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিই, যার জন্য আমি এই কনভার্সানগুলো করলাম এখানটায়। আচ্ছা, তো এটাকে যদি এবার ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, মানে 1000-এর সঙ্গে 1000 আর গুণ করে নিচে যদি 3600 দিয়ে ভাগ করো, তাহলে দেখবে এফ এ ইকুয়ালস টু আসবে, এফ এ ইকুয়ালস টু আসবে 277.8 ডাব্লিউই আলফা নিউটন। আশা করি এই অবধি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে অ্যাক্সিলারেশনের জন্য যে ট্র্যাকটিভ এফোর্ট সেটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এরপরে আমাদের কাজ হচ্ছে গ্র্যাভিটেশনের জন্য অ্যাক্সিলারেটিং ওয়েট, গ্র্যাভিটেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট বার করা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যে এই যে আমাদের ফর্মুলাটা এখানটায় লিখেছি না, এফ এ প্লাস মাইনাস এফ জি প্লাস এফ আর, এফ এ তো হচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট, ট্রেন অ্যাক্সিলারেট করলেই কাজ করবে। এফ আর এটাও সবসময় কাজ করবে, এয়ার রেজিস্ট্যান্স থাকবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সও থাকবে, ফ্রিকশনাল রেজিস্ট্যান্সও থাকবে। এফ জি প্লাস মাইনাস এফ জি কেন হয়েছে সেটাও আমি বলেছি, গ্রেডিয়েন্ট বরাবর উপরে উঠলে প্লাস, নিচে নামলে হচ্ছে মাইনাস। বাট এফ জি কি জিরো হতে পারে, হ্যাঁ এফ জি জিরো হতে পারে যদি লেভেল ট্র্যাক হয়। লেভেল ট্র্যাক মানে কোনো গ্রেডিয়েন্ট নাই, মানে একদম কি বলবো, অনুভূমিক
তো তল বরাবর চলছে আর কি। সেটাই হচ্ছে গিয়ে সেখানে এফ জি জিরো, মানে ট্রেন উপরেও উঠছে না নিচেও নামছে না। যদি একদম এরকম আইডিয়াল সারফেস যদি হয় তাহলে সেখানে কিন্তু এফ জি জিরো হবে। তাহলে সেক্ষেত্রে এই এক্সপ্রেশনটা দাঁড়াবে এফ টি ইকুয়ালস টু এফ এ প্লাস এফ আর। বাট ইন রিয়ালিটি রাস্তার গ্রেডিয়েন্ট থাকবেই, মানে রেলওয়ে ট্র্যাকের গ্রেডিয়েন্ট থাকবেই কিছু না কিছু, তো তার জন্য এফ জি কখনো পুরোপুরি জিরো হয় না। হ্যাঁ, যদি গ্রেডিয়েন্ট খুব কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা এফ জিকে নেগলেক্ট করে দেবো, বাট যখন আমরা হিল এরিয়াজে ক্যালকুলেট করব তখন অবভিয়াসলি আমাদেরকে এফ জি নিতেই হবে। যাই হোক, তো এবারে আমরা এফ জি ক্যালকুলেট করব। তাহলে এফ জি নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমাদের একটা জিনিস চলে আসছে, গ্রেডিয়েন্ট নিয়ে একটা কথা আসছে। তো গ্রেডিয়েন্ট কি সেটা আমরা আসবো, বাট তার আগে আমরা ট্র্যাকের একটা সংক্ষেপে ছবি এঁকে নিই। এখানটাতে draw করি। লাল কালারের যে লাইনটা ড্র করা আছে সেটা অনুভূমিক তল বা রেফারেন্স লেভেল বলতে পারো। গ্রিন কালারের যেটা ড্র করা আছে সেটা বলতে পারো যে রেলওয়ে ট্র্যাক, ওর উপর দিয়ে রেল লাইন পাতা আছে, তার উপর দিয়ে যাবে হচ্ছে আমাদের ইয়েটা কি বলে, লোকোমোটিভ অ্যান্ড ট্রেনটা যাবে সেখান দিয়ে। আচ্ছা, একটা জিনিস আমি একটু দেখি। ওকে, এটা এভাবে আঁকা যাবে না, রোটেট করা যায় না, ঠিক আছে চলো। এক মিনিট। তো ধরে নাও এটা হচ্ছে আমার ট্রেন, যেরকমই দেখতে হোক কিছু করার নেই, স্ক্রিনে আঁকতে গেলে একটু অসুবিধা হবেই। আমি এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তো তার নামটাও দিয়ে নিই। এবিসি আমরা নাম দিয়ে নিলাম। এখানে আমি ধরে নিচ্ছি এসি হচ্ছে গিয়ে 100 মিটার, এসি আমি ধরে নিলাম 100 মিটার। বিসি মানে রেফারেন্স লেভেল থেকে কতটা উপরে আছে। রেফারেন্স লেভেল কোনটা, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লেভেল। সি পয়েন্টটা তার থেকে কত উঁচুতে আছে, এই জি দূরত্বে আছে, দেখতেই পাচ্ছ। এই জিটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। জিটাকে বেসিক্যালি পার্সেন্টেজে প্রকাশ করা হয়, মানে পার্সেন্টেজ গ্রেডিয়েন্ট হিসেবে প্রকাশ করা হয়। এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম থিটা, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা সমান কি বলতে পারি? সাইন থিটা সমান কি হয়, হাইট বাই আমাদের হাইপোটেনিউজ।
হাইট হচ্ছে কত বিসি, বিসির ভ্যালু হচ্ছে কত এখানে জি, আর হাইপোটেনিউস বা অতিভুজের ভ্যালু কত এসি, সেটার ভ্যালু হচ্ছে আমাদের 100, তাহলে সাইন থিটা হচ্ছে কি 100। এবার এই যে লোকোমোটিভটা আছে যেটা এখানে ড্র করা আছে বা ট্রেনটা আমি এঁকেছি এখানটায়, তার যদি আমি কম্পোনেন্টগুলোকে ভাঙি সেটা একটু দেখে নেওয়া যাক। 1 মিনিট। এই যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে আমি দেখবো এবার। এটা আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়ে এসেছি, তাই না? ওয়েট নিচের দিকে কাজ করবে এভাবে, ওকে। এরপর আমরা এই যে ওয়েটটা কাজ করছে এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো। একটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর, আর একটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর। আমরা যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ে এসেছিলাম তখন এটাও আমরা দেখেছিলাম যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাও হবে থিটা। আচ্ছা, এখানে ওয়েট কাজ করছে কত ডাব্লু, ব্লু কালারের যেটা ডাব্লু, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে ডাব্লু কস থিটা, আর এই কম্পোনেন্টটা কত হবে ডাব্লু সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নর্মালি ট্রেনটার ভেতরে যে ইঞ্জিনটা আছে বা লোকোমোটিভ আছে তার ফোর্স কাজ করছে কোন দিকে, এদিকে, তাই না? বাট যখনই এরকম একটা গ্রেডিয়েন্ট বরাবর ওপরে ওঠার চেষ্টা করছে তখন ওর বিপরীত দিকে এরকম ডাব্লু সাইন থিটা একটা কম্পোনেন্ট কিন্তু কাজ করছে। দেখো ভালো করে বোঝো ব্যাপারটা। ধরো এটা যদি রাস্তা হতো, এটা যদি আমার ট্রেন হতো, লোকোমোটিভ আঁকলাম, তাহলে এখানে এই ফোর্সটার জন্য লোকোমোটিভটা সামনের দিকে এগিয়ে যেত, এর সঙ্গে যতগুলো কম্পার্টমেন্ট থাকতো তারাও একইভাবে এগিয়ে যেত। এটা তো হচ্ছে কি এরকম যদি সারফেসটা থাকতো, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কি সারফেসটা এরকমভাবে গ্রেডিয়েন্টের একটা গ্রেডিয়েন্ট স্লোপ তৈরি হয়েছে। তো তখন এদিকে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটাকে বাধা দিচ্ছে কে, এই ডাব্লু সাইন থিটাটা কম্পোনেন্টটা বাধা দিচ্ছে। তাহলে এবার সাইকেলের এক্সাম্পল ভাবার চেষ্টা করো, যে সাইকেল চালালে শুধুমাত্র এদিকে ফোর্স দিলেই আমার হয়ে যাচ্ছিল, বাট যখন আমরা সাইকেলটা এরকম একটা স্লোপের ওপর দিয়ে তোলার চেষ্টা করছি তখন সেম ভেলোসিটিকে বজায় রাখার জন্য আমাদেরকে এক্সট্রা ফোর্স দিতে হচ্ছে। এক্সট্রা ফোর্সটা কেন? এই যে ফোর্সটা এখানটায় কাজ করছে সেটাকে ওভারকাম করার জন্য, আর এটার জন্যেই আমরা ট্র্যাকটিভ এফোর্টটা বার করছি। আর এই কম্পোনেন্টটা কেন এলো, এটা বেসিক্যালি এলো গ্র্যাভিটির জন্য। কেন? কারণ এই যে এটা কি ডাব্লু, ডাব্লু মানে কি যে বল দিয়ে পৃথিবী কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। দেখবে ছোটোবেলায় পড়ে এসেছিলে ওয়েট সমান কি এমজি পড়ে এসেছিলে না, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে আমাদের ওয়েট। তাহলে বেসিক্যালি এটা যদি বলো এমজি, এটা হচ্ছে কি এমজি সাইন থিটা, মানে ওই গ্র্যাভিটিরই একটা কম্পোনেন্ট স্লোপ বরাবর এদিকে কাজ করছে যেটাকে ওভারকাম করতে হচ্ছে, যার জন্য এই কম্পোনেন্টটা হচ্ছে কি এফজি। সো মোট কথা আমাদের গ্র্যাভিটির জন্য যে ট্র্যাকটিভ এফোর্ট সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। তো গ্র্যাভিটির জন্য যে ট্র্যাকটিভ এফোর্ট সেটাকে আমরা কি দিয়ে নাম দিয়েছি, এফ জি দিয়ে নাম দিয়েছি, এফ জি দিয়ে নাম দিয়েছি, ওকে। তাহলে এফ জি সমান কি এই কম্পোনেন্টটা, অবভিয়াসলি এই কম্পোনেন্টটা। তাহলে এফ জি ইকুয়ালস টু আমার কী লেখার কথা ডাব্লু সাইন থিটা লেখার কথা, বাট ডাব্লুটা কিসে আছে, ডাব্লুটা আছে আমার টনে আছে, সেটাকে আমাকে নিয়ে যেতে হবে কিসে, কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে কেজিতে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 ডাব্লু সাইন থিটা। এখনও কি কমপ্লিট হলো? না, এখনও কমপ্লিট হয়নি। কেন? কারণ লেফট হ্যান্ড সাইডে এফ জির ইউনিট কি, এটা হচ্ছে কি গ্র্যাভিটেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট, ওয়ান কাইন্ড অফ ফোর্স যার ইউনিট হচ্ছে কি নিউটন। এখানে ডাব্লুর ইউনিট কি টন, যাকে আমরা 1000 দিয়ে গুণ করেছি, 1000 দিয়ে গুণ করলে টন কিসে কনভার্ট হয়েছে, কেজিতে কনভার্ট হয়েছে। আর সাইন থিটা কি ইউনিটলেস, তাহলে বাঁ দিকের ইউনিট হয়ে গেছে আমার নিউটনে আর ডান দিকের ইউনিট হয়ে গেছে কেজিতে। কেন হয়েছে? কারণ আমরা এখানে মাস বসিয়ে দিয়েছি। আমাদের নেওয়ার কথা কি এটাকে
নিউটনে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমি কি বলেছিলাম, আমরা এখানে কি লিখব, কেজিএফ কথাটা লিখব, কারণ আমরা মাস নিয়ে ক্যালকুলেট করে ফেলেছি। তাহলে এই জন্য আমরা এখানটায় লিখব কেজিএফ। এবার এটাকে আমরা কি বলে, কেজিএফটাকে তুলে দিলে যদি নিউটন লিখতে চাই কি করতে হবে, আমাদেরকে 9.81 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তবে এবার আমরা সেই কাজটাই করব। চলো, এফজি ইকুয়ালস টু কী ছিল, 1000 ছিল ফার্স্টে, তারপর ডেড ওয়েট ছিল ডাব্লু, তারপর হচ্ছে সাইন থিটা। সাইন থিটা সমান আমরা কি করেছি, G/100 গেল। আর তারপরে আমাদেরকে গুণ করতে হবে কি দিয়ে, 9.81 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দিয়ে আমরা ফাইনালি যেটা পাবো, এফ জি ইকুয়ালস টু, এটা কাটলো, এটা কাটলো, 9.81কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 98.1 ডাব্লুজি, এত নিউটন। তাহলে আমরা এফ জিও এখানটায় পেয়ে গেলাম। এবারে পড়ে থাকলো আমাদের ট্রেন রেজিস্ট্যান্স। এবার এই যে আমরা ট্রেন রেজিস্ট্যান্সের কথা বলছি, ট্রেন রেজিস্ট্যান্স কী কী হতে পারে, ট্রেন রেজিস্ট্যান্স দুই ধরনের হতে পারে। এক হতে পারে ইন্টারনাল রেজিস্ট্যান্স, দুই হতে পারে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স কী হতে পারে, ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে ট্রেনের মধ্যে যে রোটেটিং পার্টগুলো আছে, যেখানে রোটেশনাল লসগুলো হচ্ছে, মানে সেটা ফ্রিকশনাল লস হতে পারে। কোথায় ফ্রিকশনাল লস হতে পারে, অ্যাক্সেলে হতে পারে, বিয়ারিংয়ে হতে পারে, এই সমস্ত লসগুলো আমাদের ইন্টারনাল রোটেটিং যে পার্টসগুলো আছে সেখানে রেজিস্ট্যান্স, সেখানে যে বাধাগুলো পাচ্ছে, গতির বিরুদ্ধে বাধা পাচ্ছে। এক্সটার্নাল রেজিস্ট্যান্স কী হতে পারে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স হতে পারে আমাদের ইয়ারের ফ্রিকশান, ইয়ারের বাধা হতে পারে, ফ্রিকশান হতে পারে মানে রেলওয়ে ট্র্যাক আর হুইলের মধ্যে যে ফ্রিকশান সেটা হতে পারে। তো এই ধরনের এক্সটার্নাল রেজিস্ট্যান্স হতে পারে। তো বেসিক্যালি আমরা যদি আরও ভালোভাবে জিনিসটাকে ভাঙতে চাই, যে রেজিস্ট্যান্সের কথা আমরা এখানটায় বলছি, মানে ট্র্যাকটিভ এফোর্ট টু ওভারকাম ট্রেন রেজিস্ট্যান্স, তো এই রেজিস্ট্যান্সকে আমরা সাপোজ দুই ভাগে ভাঙছি, ঠিক আছে। আরও যদি এলাবোরেটলি বলতে বলো আমাকে, দুইভাবে ভাঙছি। এক হচ্ছে গিয়ে মেকানিক্যাল রেজিস্ট্যান্স, এক হচ্ছে মেকানিক্যাল রেজিস্ট্যান্স, আর দুই হচ্ছে আমাদের উইন্ড রেজিস্ট্যান্স। মেকানিক্যাল রেজিস্ট্যান্স আর দুই হচ্ছে উইন্ড রেজিস্ট্যান্স। মেকানিক্যাল রেজিস্ট্যান্স দুই ধরনের হতে পারে, এক হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর দুই হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে কারা পড়ছে, ট্রেনের মধ্যে বা লোকোমোটিভের মধ্যে যে বিভিন্ন রোটেটিং পার্টগুলো আছে, যেমন অ্যাক্সেল, গিয়ার, এই ধরনের যে পার্টগুলো আছে, মোটরের বিয়ারিংয়ে যে পার্টগুলো আছে, এখানে যে রোটেশনাল লসগুলো হচ্ছে বা এখানে রোটেশনের এগেনস্টে যে বাধাটা পাচ্ছে, সেগুলো হচ্ছে গিয়ে ইন্টারনাল লস, যেগুলো লোকোমোটিভের ভেতরে আছে। এক্সটার্নাল মেকানিক্যাল লস কোনটা, রেলওয়ে ট্র্যাক আর কি বলে হুইলের মধ্যে যে ফ্রিকশনটা হচ্ছে, সেটাও এক ধরনের মেকানিক্যাল লস, বাট সেটা হচ্ছে কোথায়, লোকোমোটিভ বা ট্রেনের বাইরে হচ্ছে, তার জন্য এটাকে এক্সটার্নাল মেকানিক্যাল লস বলতে পারি। আর উইন্ড রেজিস্ট্যান্স কি, ট্রেনের বা লোকোমোটিভের গতির বিরুদ্ধে বাতাস যে বাধা দিচ্ছে সেটা। তো এই যে বাধা দিচ্ছে এর এগেনস্টে আমাদের একটা এক্সট্রা ট্র্যাকটিভ এফোর্ট লাগবে, তো এটাকে আমরা ডিনোট করেছিলাম কি দিয়ে, এফ আর দিয়ে ডিনোট করেছিলাম। এই এফ আর ইকুয়ালস টু হবে ডেড ওয়েট ডাব্লু ইন্টু আর, যেখানে আরকে আমরা বলে থাকি হচ্ছে স্পেসিফিক ট্রেন রেজিস্ট্যান্স। ডাব্লুর ইউনিট কি, নিউটন, ডাব্লুর ইউনিট হচ্ছে নিউটন। আর সরি, ডাব্লুর ইউনিট কি, ডাব্লুর ইউনিট হচ্ছে কি আমাদের টন, তাই না, ডাব্লুর ইউনিট হচ্ছে টন। আমাদের এফআর এর ইউনিট কি, এফআর এর ইউনিট হচ্ছে নিউটন। সো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি কি, আর এর ইউনিট অবভিয়াসলি কি হবে, নিউটন পার টন, নিউটন পার টন। তবেই তো টন আর টন কেটে যাবে, ডান দিকেও নিউটন থাকবে, বাঁ দিকেও নিউটন থাকবে। তাহলে এই যে ফ্রিকশনের এগেনস্টে বা ফ্রিকশনকে ওভারকাম করার জন্য, সরি ট্রেন রেজিস্ট্যান্সকে ওভারকাম করার জন্য যে ট্র্যাকটিভ এফোর্ট লাগবে, সেটা এফ আর ইকুয়ালস টু হচ্ছে ডাব্লু ইন্টু আর, যেখানে এফ আর এর ইউনিটও নিউটন, ডাব্লুর ইউনিট হচ্ছে গিয়ে টনে আছে, আর আর হচ্ছে গিয়ে স্পেসিফিক রেজিস্ট্যান্স, যার ইউনিট হচ্ছে নিউটন পার টনে। তো ওভারঅল আমরা যদি এবার ফর্মুলাটাকে লিখতে চাই, এখানে একটা ফাঁকা জায়গা আছে, আমি এখানটাতেই
লিখে আছে কি নাই ছেড়ে দাও। আচ্ছা এখানটায় আছে, এটা পরে হবে, আগে স্লাইডে আমি লিখে রাখছি এই কারণে, কারণ বেশি জায়গা বাকি নেই আর আবার মোছার জন্য টাইম ওয়েস্ট হবে সেজন্য। তাহলে ট্র্যাকটিভ এফোর্ট সমান কি এফ এ। এফ এ মানে একটু আগেই আমরা ডিরাইভ করেছি, এই যে দেখো লেখা আছে 277.8 ডাব্লিউই আলফা প্লাস মাইনাস এফজি। এফজির এক্সপ্রেশন আমরা একটু আগেই বার করেছি 98.1, 98.1 দেখো এখানে এফ ইন্টু জি ইন্টু ডাব্লিউ বার করেছিলাম, ডাব্লিউ ইন্টু জি প্লাস ট্রেন রেজিস্ট্যান্সের জন্য সেটা কত ডাব্লিউ ইন্টু আর। এই হচ্ছে আমাদের ট্র্যাকটিভ এফোর্ট, ইউনিট কি নিউটন। এটা আমাদের মনে রাখতে হবে, ফর্মুলার ডেরিভেশন তো পরীক্ষাতে আসেই, তাছাড়াও যেটা আসে এর ওপর বেস করে আমাদের অঙ্ক করতে হবে, বা এরপরে যখন আমরা স্পেসিফিক এনার্জি কনজাম্পশান বের করব তখন এই ফর্মুলার ওপরে বেস করে কিন্তু আমাদের করতে হবে। এবার এই যে আমরা ট্রেন রেজিস্ট্যান্সের কথা বললাম, ট্রেন রেজিস্ট্যান্সকেও এক্সপ্রেস করা যায় কিভাবে বলো তো? ট্রেন রেজিস্ট্যান্সকে এক্সপ্রেস করা যাবে, ট্রেন রেজিস্ট্যান্সকে যদি আমরা আর দিয়ে ডিনোট করি, আর ইকুয়ালস টু হয় কে ওয়ান প্লাস কে টু ইন্টু ভি প্লাস কে থ্রি ইন্টু ভি স্কোয়ার। ট্রেন রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, আর ইকুয়ালস টু কে ওয়ান প্লাস কে টু ইন্টু ভি প্লাস কে থ্রি ইন্টু ভি স্কোয়ার, যেখানে কে ওয়ান কে টু কে থ্রি এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর ভি হচ্ছে গিয়ে ট্রেনের যে ভেলোসিটি বা স্পিড তার কথা বলা হচ্ছে। এখানে দেখো তিনটে পার্ট আছে, তিনটে পার্টের মধ্যে প্রথম দুটো পার্ট রিপ্রেজেন্ট করছে মেকানিক্যাল রেজিস্ট্যান্সকে। দেখো আমরা এখানে বলেছিলাম কি রেজিস্ট্যান্সকে দুটো পার্টে ভেঙেছি, মেকানিক্যাল আর উইন্ড। তো প্রথম দুটো পার্ট ডিনোট করছে হচ্ছে মেকানিক্যাল রেজিস্ট্যান্সকে, কে থ্রি ইন্টু ভি স্কোয়ার এটা ডিনোট করছে হচ্ছে উইন্ড রেজিস্ট্যান্সকে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি উইন্ড রেজিস্ট্যান্স ট্রেনের স্পিডের স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর মেকানিক্যাল রেজিস্ট্যান্স যেটা আছে তাকে আমরা দুটো পার্টে ভেঙেছিলাম আবার, ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে কে ওয়ান, এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা হচ্ছে কে টু ইন্টু ভি। ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট সবসময়, এটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, বা আমাদের সেমিস্টারের শর্ট কোশ্চেনও এরকম চলে আসতে পারে। রিপিট করছি আমি আবার, ট্রেন রেজিস্ট্যান্স দুই ধরনের ছিল, মেকানিক্যাল আর এয়ার। তো এই যে দুটো পার্ট, এক মিনিট, এই যে দুটো পার্ট এটা হচ্ছে গিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্সের পার্ট, আর এই পার্টটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্সের পার্ট। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এয়ার রেজিস্ট্যান্স ট্রেনের স্পিডের স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার আসছি আমি ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথায়। ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফার্স্ট পার্ট যেটা কে ওয়ান, ফার্স্ট পার্ট কোনটা? ইন্টারনাল পার্ট, মানে লোকোমোটিভ বা ট্রেনের মধ্যে যে বিভিন্ন রোটেটিং পার্টগুলো আছে সেখানটায় যে লসগুলো হচ্ছে তার জন্য যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে সেটা স্পিডের ওপর ডিপেন্ড করে না, ট্রেন কত স্পিডে চলবে তার উপর ডিপেন্ড করবে না। ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য স্পিড অফ লোকোমোটিভ অর ট্রেন। এক্সটার্নাল রেজিস্ট্যান্স মানে কোনটা? ওই যে রেলওয়ে ট্র্যাক আর লোকোমোটিভ বা ট্রেনের হুইলের মধ্যে যে ফ্রিকশনের জন্য যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আমাদের কে টু ইন্টু ভি, মানে সেটা ভেলোসিটির সঙ্গে বা স্পিডের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ট্র্যাকের ওপর দিয়ে ট্রেন যত বেশি স্পিডে চলবে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু আমার তত বেশি হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ট্রেন রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু কে ওয়ান প্লাস কে টু ইন্টু ভি প্লাস কে থ্রি ইন্টু ভি স্কোয়ার। এদের মধ্যে প্রথম দুটো টার্ম ডিনোট করছে মেকানিক্যাল রেজিস্ট্যান্সকে, আর লাস্টের টার্মটা এয়ার রেজিস্ট্যান্সকে। এয়ার রেজিস্ট্যান্স দেখতে পেলাম স্পিডের সঙ্গে, স্পিডের স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর মেকানিক্যাল রেজিস্ট্যান্সের যে ইন্টারনাল পার্ট কে ওয়ান সেটা ডাজ নট ডিপেন্ড অন দ্য স্পিড, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর ফ্রিকশনের জন্য যে রেজিস্ট্যান্সটা ট্রেন রেজিস্ট্যান্স সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্পিড অফ দ্য ট্রেন অর লোকোমোটিভ। তাহলে এই গেল হচ্ছে আমাদের কি বলে ট্র্যাকটিভ এফোর্ট কি, আর ট্র্যাকটিভ এফোর্টের যে এক্সপ্রেশন সেটা। আচ্ছা,
আমরা আবার সেই সাইকেলের কনসেপ্টে ফিরে আসব। সাইকেল আছে, সাইকেলের প্যাডেলে আমি ফোর্স প্রয়োগ করলাম, মানে আরও সহজভাবে বলতে গেলে সাইকেলের প্যাডেলে আমি ইনপুট পাওয়ার প্রোভাইড করলাম। তাহলে সাইকেলের প্যাডেলে যদি আমি ইনপুট পাওয়ার প্রোভাইড করি কী হবে, সাইকেলের যে হুইলটা আছে সেটা রোটেট করতে শুরু করবে। সাইকেলের হুইল যদি রোটেট করতে শুরু করে তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি সাইকেলের হুইল থেকে আমি আউটপুট পাওয়ার পাচ্ছি, যার জন্য সাইকেলটা এয়ারের যে রেজিস্ট্যান্স, ফ্রিকশনাল যে রেজিস্ট্যান্স, সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যাচ্ছে। যদি সাইকেলের প্যাডেলে আমি সাফিসিয়েন্ট ইনপুট পাওয়ার প্রোভাইড করতে না পারি, তাহলে আউটপুট পাওয়ারের যে ভ্যালু সেটা উইন্ডের যে ফোর্স বা ফ্রিকশানের যে ফোর্স বা স্লোপের যে মানে গ্রাভিটির যে কম্পোনেন্ট, সেগুলোকে ওভারকাম করতে পারবে না, সাইকেল চলবে না। একদম সিম্পলভাবে বলতে গেলে মোট কথা সাইকেলের প্যাডেলে আমি যে ইনপুট পাওয়ারটা দিচ্ছি সেটা ট্রান্সমিট হচ্ছে কোথায়, হুইলে ট্রান্সমিট হচ্ছে, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে আউটপুট পাওয়ার, যার জন্য সাইকেলটা চলছে। একই রকমভাবে ওই যে আমি এসি লোকোমোটিভের একটা ব্লক ডায়াগ্রাম দেখিয়েছিলাম, সেখানে ওভারহেড যে লাইন ছিল সেই ওভারহেড লাইনে আমাদের ইলেকট্রিক্যাল ইনপুট পাওয়ার, সেখান থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারটা রিসিভ করছিল আমাদের লোকোমোটিভটা, সেই পাওয়ারটা যাচ্ছিল কোথায়, ট্রান্সমিট হচ্ছিল আমাদের যে ইলেকট্রিক্যাল মোটর আছে সেখানে। মোটরে যখন ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট দিলাম আমরা, মোটরটা রোটেট করতে শুরু করলো, তার মানে মোটর থেকে আমরা আউটপুট পাওয়ার পেলাম। মোটরে আউটপুট পাওয়ার পেলাম মানে মোটরটা ঘুরছে, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হলো। এবার মোটরটা যখন ঘুরছে তখন কি হবে, হুইলটা রোটেট করবে, লোকোমোটিভের যে হুইল সেটা রোটেট করতে শুরু করবে, তার মানে মোটরের যে আউটপুট পাওয়ারটা আমরা পেলাম সেটা হুইলের ইনপুট পাওয়ার, তাই না, সেটা হচ্ছে আমাদের হুইলের ইনপুট পাওয়ার। এবার হুইল রোটেট করতে শুরু করলো, তাহলে আমরা হুইল থেকে পাচ্ছি আলটিমেটলি আউটপুট পাওয়ারটা, যেটার জন্য আমার লোকোমোটিভটা গতিশীল অবস্থায় আসছে। সাইকেলের ক্ষেত্রে ব্যাপারটা একদম সিম্পল ছিল, প্যাডেলে আমরা ইনপুট পাওয়ার দিলাম, চাকা ঘুরতে শুরু করলো, হুইল থেকে আমি আউটপুট পাওয়ার পেলাম। আর এখানে ওভারহেড লাইন থেকে যে ইনপুট পাওয়ারটা আছে সেটা আমরা দিলাম কোথায়, মোটরে, মোটরের থেকে যে আউটপুট পাওয়ারটা পেলাম আমরা সেটা দিলাম কোথায়, হুইলে, হুইল থেকে ফাইনালি আমরা পেলাম আউটপুট পাওয়ার, যেটার জন্য আমার লোকোমোটিভটা গতিশীল অবস্থায় এলো। তাহলে এই যে হুইল থেকে আমরা আউটপুট পাওয়ারটা পেলাম সেটার আমাদের এক্সপ্রেশন এবার আমাদেরকে ডিরাইভ করতে হবে। এবার আমি যদি হুইলের কথা ভাবি, হুইল রোটেট করছে, এটা ঠিক কথা, হুইলের মোশনটা হচ্ছে গিয়ে রোটেশনাল মোশন, বাট হুইলের রোটেশনাল মোশনের জন্য ট্রেনটা কি রোটেট করছে, ট্রেন তো রোটেট করছে না, ট্রেন সোজা পথে চলছে, তাই না। তার মানে হুইলের রোটেশনাল মোশন আছে, ঠিক আছে, বাট হুইলের জন্য লোকোমোটিভ বা ট্রেনটা লিনিয়ার মোশন পাচ্ছে। তাহলে এই যে লিনিয়ার মোশন পাচ্ছে সেটার জন্য আমাদেরকে পাওয়ারের এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে এখন। তো আমরা এখন যে কি বলে লোকোমোটিভের যে অ্যাক্সেল আছে সেই ড্রাইভিং অ্যাক্সেলের আউটপুট পাওয়ার আমরা ডিরাইভ করব। তো ফার্স্টে রাফে একটা জিনিস একটু দেখিয়ে নিই। আমরা এতদিন ধরে যে বিভিন্ন ধরনের মোটর পড়েছি সেখানে একটা জিনিস খুব কমন কথা ছিল, একটা কথা, সেটা হচ্ছে গিয়ে পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা, পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা, এটা আমরা বারবার পড়ে এসেছি সেখানটায়। এই যে পাওয়ারটা, এটা হচ্ছে গিয়ে রোটেশনাল মোশনের জন্য যে মোটরে যে আউটপুট পাওয়ারটা পাচ্ছিলাম সেটা পড়ে এসেছিলাম, বাট এখানে আমাদেরকে কোন মোশন আমরা কনসিডার করছি, লিনিয়ার মোশন, কারণ আলটিমেটলি ট্রেনটা লিনিয়ার মোশনে গতিশীল অবস্থায় আছে। তাহলে যদি রোটেশনাল মোশনের জন্য পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা ওমেগা লিখি, সেটার জন্য আমরা লিনিয়ার মোশনে কি লিখব, লিনিয়ার মোশনের ক্ষেত্রে পাওয়ারকে তো পাওয়ার দিয়ে ডিনোট করব, পি দিয়েই ডিনোট করব। রোটেশনাল মোশনে যেটা আমাদের টর্ক,
আমাদের লিনিয়ার মোশনে সেটা কী হবে, ফোর্স। রোটেশনাল মোশনে ওমেগা কি, কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে কি নিতে হবে, লিনিয়ার ভেলোসিটি মানে ভি। সো বেসিক্যালি রোটেশনাল মোশনের ক্ষেত্রে পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা লিখি, লিনিয়ার মোশনের ক্ষেত্রে কী হবে, পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু ভেলোসিটি। কারণ রোটেশনাল মোশনে যেটা টর্ক সেটা লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স, রোটেশনাল মোশনের ক্ষেত্রে যেটা অ্যাঙ্গুলার স্পিড বা অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা হচ্ছে লিনিয়ার মোশনের ক্ষেত্রে লিনিয়ার স্পিড বা লিনিয়ার ভেলোসিটি। এবার এখানে আমরা এই যে পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু ভেলোসিটির কথা বলছি, এই ফোর্সটা কি ফোর্স, এই ফোর্সটার জন্য তো হচ্ছে চাকাটা ঘুরছে, হুইল ঘুরছে লোকোমোটিভে, আর হুইল ঘোরার জন্য যে ফোর্সটা, এই যে ট্যানজেনশিয়াল ফোর্স, তাকে আমরা কি বলছিলাম, ট্র্যাকটিভ এফোর্ট বলছিলাম। ট্র্যাকটিভ এফোর্ট ওয়ান কাইন্ড অফ ফোর্স তখনই বলেছিলাম, সেটাকে আমরা এফটি দিয়ে ডিনোট করছিলাম। তার মানে লোকোমোটিভের ক্ষেত্রে ড্রাইভিং অ্যাক্সেলের যখন আমরা আউটপুট পাওয়ার ক্যালকুলেট করব, তখন এখানে এফ এর বদলে কি লিখবো, আমরা এফটি লিখবো, কারণ সেটা হচ্ছে ট্র্যাকটিভ এফোর্ট। তাহলে এবার আমরা যে এক্সপ্রেশনটা ডিরাইভ করব সেটা হচ্ছে গিয়ে আউটপুট পাওয়ার ফর, মানে ড্রাইভিং অ্যাক্সেলের যে আউটপুট পাওয়ার সেটার আমরা এক্সপ্রেশন ডিরাইভ করব। তাহলে এবার এটাকে আমরা মুছে দিচ্ছি এখানে। তাহলে হচ্ছে আমাদের এক্সপ্রেশন, সংক্ষেপে আমি ইএক্সপি লিখলাম, এক্সপ্রেশন ফর পাওয়ার আউটপুট, expression for power output from driving axle। তো আমরা জানি কি পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু ভেলোসিটি, যেটা আমরা ট্র্যাকশনের জন্য লিখব পাওয়ার ইকুয়ালস টু ট্র্যাকটিভ এফোর্ট, ফোর্সের বদলে আমরা ট্র্যাকটিভ এফোর্ট লিখব, ইন্টু কি স্পিড। এবার ট্র্যাকটিভ এফোর্টের এক্সপ্রেশন আমরা একটু আগে ক্যালকুলেট করেছি তাই না, এফটি দিয়ে যেটাকে ডিনোট করেছিলাম। সো পাওয়ারটাকে লিখে দিলাম পি, এটা হচ্ছে আমাদের এফটি। আচ্ছা, এফটি আমরা যে ইউনিটে বার করেছিলাম সেটা কিসে ছিল, নিউটনে ছিল, রাইট, থাকলো নিউটনে, কোনো অসুবিধা নেই। স্পিড, ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন স্পিড টাইম কার্ভটা ড্র করেছিলাম তখন ওয়াই অ্যাক্সিস বরাবর স্পিড ছিল, সেটা কোন ইউনিটে ছিল, কিলোমিটার পার আওয়ারে। সো আমি যদি ট্রেনের যে ওয়েটগুলো ধরে নিয়েছিলাম কি ডাব্লু টনে ধরে নিয়েছিলাম, তাকে কেজিতে কনভার্ট করতে হয়েছিল। তারপরে অ্যাক্সিলারেশান ছিল হচ্ছে গিয়ে আলফা কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড, সেটাকে মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদেরকে কনভার্ট করতে হয়েছিল। আবার যে স্পিড সেটা আমরা কোন ইউনিটে দিয়ে রেখেছি, ভি, কিলোমিটার পার আওয়ারে। তাহলে ভি কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো ট্রেনের স্পিড আমরা যদি ভি কিলোমিটার পার আওয়ার নিই, তাহলে ভিকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে পার সেকেন্ড। তাহলে নিচে আওয়ার ছিল, আওয়ারকে যদি সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে। এই যেখানে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে ট্রেনের স্পিড হচ্ছে ভি কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আমরা নিউটনকে যদি মিটার পার সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাই, পাওয়ার পাবো, ওয়াট পাবো আমরা, রাইট। সো এখান থেকে আমরা এটাই লিখতে পারি যে এটাকে যদি মানে ক্যালকুলেট করলেও করে নিতে পারো, না করলে না করবে, যাই হোক এটা হচ্ছে আমাদের ওয়াট, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এফটি ইন্টু ভি, তারপরে ইন্টু 1000 বাই 3600, এত ওয়াট। যদি মনে হয় যেটাকে আমি কিলো ওয়াটে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি লিখব, এক মিনিট, যদি মনে করি যে কিলো ওয়াটে লিখতে চাই তাহলে কি লিখব, পি ইকুয়ালস টু ওয়াট থেকে কিলো ওয়াটে যেতে গেলে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে এই 1000টা কেটে যাবে, আর তো কিছুই হবে না। তাহলে আলটিমেটলি দাঁড়াবে এফটি
ইন্টু ভি বাই 3600 কিলোওয়াট। তাহলে ড্রাইভিং অ্যাক্সেল থেকে আমরা যে আউটপুট পাওয়ারটা পাচ্ছি সেটা হচ্ছে এফটি ইন্টু ভি বাই 3600 কিলোওয়াট। আর ওয়াটে যেতে গেলে তাকে আমরা এরকম 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। আর এফটির এক্সপ্রেশন কি? এফটির এক্সপ্রেশন আমরা আজকেই মানে একটু আগেই ক্যালকুলেট করেছি আমরা, সেটা ছিল 277.8 ডাব্লিউই ইন্টু আলফা প্লাস 98.1 ডাব্লিউ ইন্টু জি প্লাস ডাব্লিউ ইন্টু আর নিউটন। এটা ছিল আমাদের এফটি এক্সপ্রেশন। তাহলে আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্সেলের যে আউটপুট পাওয়ার সেটা আমরা পেয়েছি। যেহেতু এই ভিডিওটা অলমোস্ট 1 ঘন্টা 25 মিনিটের হয়ে গেছে, আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিয়ে এরপরে যে ভিডিওটা দেব, পরের যে লেকচারটা প্রোভাইড করব, সেখানে ট্রেনের আউটপুট এনার্জি, এখানে তো পাওয়ার নিয়ে কথা বললাম, অবভিয়াসলি আমরা যদি এনার্জি নিয়ে কথা বলি এটাকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কীভাবে কী করবো সেটা সেই লেকচারে দেখব। তো আউটপুট এনার্জি নিয়ে কথা বলবো, স্পেসিফিক আউটপুট মানে স্পেসিফিক এনার্জি আউটপুট নিয়ে কথা বলবো, এনার্জি কনজামশান নিয়ে কথা বলবো, আর স্পেসিফিক এনার্জি কনজামশান নিয়ে কথা বলবো। ইভেন স্পেসিফিক এনার্জি কনজামশান কিসের কিসের ওপর ডিপেন্ড করে সেগুলোও আমরা সেখানটায় দেখব।